দেন তাহলে আপনি নিজেই চিন্তা করেন না যে ডিফারেন্সিয়েটর ইনপুটে যদি স্কোয়ার দেন, স্কোয়ার দিলে কি একটা স্পেসিফিক টাইমের জন্য কি আপনার কোনো স্লোপে চেঞ্জ হচ্ছে? না স্যার, একই স্লোপ থাকতেছে। সেম একই থাকতেছে, শুধুমাত্র হঠাৎ করে যখন জিরো স্কোয়ারে পজিটিভ থেকে নেগেটিভে চলে যায় তখন একটা সাডেন চেঞ্জ হচ্ছে, তাই তো? জি স্যার। হ্যাঁ, তো এই ট্রিকটাই আপনাকে বের করতে হবে। ডিফারেন্সিয়েটর ডিফারেন্সিয়েট করে আউটপুটে, মানে ডিফারেন্সিয়েট করা মানে স্লোপ করে, ইনপুটে যা দিবেন তার স্লোপ সে আউটপুটে দেখাবে, দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টের পার্ট আর কি। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট তো এখন আপনার সাবমিশন শেষ হয় নাই, সো আপনারা, আমি এখন আপনাদেরকে সলভ বলে দিতে পারবো অবভিয়াসলি। জি স্যার, ওটা বলেছে স্যার, এইটাই কোশ্চেন ছিল। এটা একটু দেখেন, এটা নিজেরা একটু ব্রেন স্টর্মিং করেন, দেখেন সব জায়গায় খুঁজে দেখেন, অনলাইনে খুঁজেন, অনেক জায়গাতে আর সোর্স আছে, আপনাদের সোর্সের অভাব নেই। সো একটু ঘাটাঘাটি করেন, এতটুকু হার্ডওয়ার্ক করাই লাগবে অ্যাটলিস্ট এটা বের করার জন্য। অ্যাসাইনমেন্টে দেওয়া হয় সেগুলাই যেগুলো ক্লাসে করানো হয় না, হ্যাঁ, যাতে করে আপনারা নিজেরা প্র্যাকটিস প্রবলেম করতে পারেন। আমি যদি ক্লাসে যেটা পড়াইছি ওটাই যদি অ্যাসাইনমেন্টে দিয়ে দিই তাহলে তো আর অ্যাসাইনমেন্ট কিছু হইলো না, কপি পেস্ট হইলো। তাহলে আপনাদের আর চিন্তা করা হলো না, আপনাদের চিন্তা করতে হবে না হলে ওই যে মিডিয়া টিডে বা আপনার ফাইনালে যদি একটু কোশ্চেন টাফ করে দেয় তখন আর মিডিয়ার ফাইনালে এমন কোশ্চেন হয়েছে শিওর থাকেন যেগুলোর কোনোটাই ডিরেক্টলি আপনাদেরকে করানো হয় নাই, কোনো টিচারই করায় নাই কোনো স্টুডেন্টকে, কিন্তু ওইগুলো সলভ করার জন্য যা যা পড়ানো দরকার সবই পড়ানো হয়ে গেছে। সো আপনাকে পরীক্ষার হলে একটু চিন্তা করে অ্যান্সার গুলো করতে হবে। আপনি যদি পড়া বুঝে থাকেন ক্লাসের, তাহলে 100% পুরো মানে গ্যারান্টেড যে আপনি অ্যান্সার করতে পারবেন শিওর, যদি পড়া বুঝে থাকেন অবভিয়াসলি। হ্যাঁ, আমি আপনাদেরকে কয়েকটা প্রবলেম দেখাবো, সলভ করাই দিব, যাতে করে আপনাদের মানে কিভাবে সলভ করতে হবে পরীক্ষার হলে ওই জিনিসগুলো যেন আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। ক্লাসেও দেখে, ক্লাস আসলে ওই বৃহস্পতিবারের ক্লাসটা ক্যান্সেল হয়ে যাওয়াতে ঝামেলা হয়েছে, নাহলে আমি বৃহস্পতিবার দেখাতাম। বাট অনলাইনে দেখে নাই, কারণ অনলাইনে আপনাদের শুক্রবারে একটা পরীক্ষা। আপনাদের সবাইকে পরীক্ষা দিয়ে আসছেন? না স্যার, পরীক্ষা ছিল না। পরীক্ষা ছিল না? আচ্ছা, অনেকেরই মনে হয় পরীক্ষা ছিল আজকে নাকি? জি স্যার, পরীক্ষা ছিল। অনেকেরই পরীক্ষা ছিল, জি। তো যারা, ওই জন্য আর গতকালকে দেখেনি, কারণ গতকালকে আপনাদের আজকে একটা পরীক্ষা, গতকালকে যদি আমি এটা দেখাই তাহলে ওই আজকের পরীক্ষার টপিক প্যাচগো স্লাইড লিখে যাবে, জন্য গতকালকে আর দেখেনি। তো আপনারা 23 জন আসছেন, আমি আই গেস শুরু করা যায়। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, সবাই একটু মনোযোগ দেন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন ঠিক করে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, প্রথমে একটা ইজি টাইপের একটা কোশ্চেন সলভ নিয়ে শুরু করি। কি অবস্থা আপনাদের? আচ্ছা, মনে করেন যে আপনাকে পরীক্ষায় আমি বলে দিলাম যে আপনাদের কেউ জয়েন করছে।
আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, খেয়াল করেন, মনে করেন আপনাদেরকে আমি হচ্ছে এরকম একটা কিছু আপনাদেরকে পরীক্ষায় দিলাম যে -5 dx by dt প্লাস 3 y dt। বললাম যে এটা আপনি আপনার আউটপুটে শো করেন, মানে এটা হচ্ছে এই এক্সপ্রেশনটা আপনি অপ অ্যাম্প দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখেন আমাকে। কথা বুঝতে পারছেন? মনে করেন যে এই টাইপের কোশ্চেন আপনাদেরকে আমি পরীক্ষায় দিয়ে দিল, বা আপনাদের যে কোনো টাইপের কোশ্চেন আসলো এরকম, সাথে ধরেন আমি আরেকটু পেঁচাই দিই, এখানে বলে দেই যে 5z দিয়ে দিলাম সাথে। হ্যাঁ, বললাম যে এই টাইপের একটা এক্সপ্রেশন আপনারা অপ অ্যাম্প ইউজ করে ইমপ্লিমেন্ট করেন। আপনারা কি পারবেন এটা ইমপ্লিমেন্ট করতে? স্যার ফার্স্টে স্যার হলো ইনভার্টিং এ হলো এই যে যে দুটো পজিটিভ আছে ওই দুটো করার পর তারপর আরেকটা ইনপুটের সাথে এই দুটো যোগ করলে হয়ে যাবে না স্যার? এক্স্যাক্টলি। তাহলে প্রথমে আপনাদের কাজ হচ্ছে পজিটিভ গুলোকে আইডেন্টিফাই করা। এই দেখেন, এই একটা পজিটিভ, এই যে ইন্টিগ্রেটরের একটা পজিটিভ, তাই তো? আপনারা যেটা করবেন, আমি বলছিলাম যদি পজিটিভ থাকে, পজিটিভ এক্সপ্রেশন থাকে, তাহলে ওইগুলা, তাহলে মাল্টিপল স্টেজে যেতে হবে। কয়টা স্টেজে? মাল্টিপল, দুইটা স্টেজে যাওয়া লাগবে। যেগুলা পজিটিভ সেগুলোকে দুইবার ইনভার্টিং কনফিগারেশনের মধ্যে দিয়ে পার করবেন, তাহলে এটা অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে, তাই না? তাহলে এবার খেয়াল করেন, তাহলে একটা অপ অ্যাম্প আগে একদম সিম্পল একটা অপ অ্যাম্প ড্র করি। মাইনাস, এটা প্লাস, পজিটিভ টার্মিনাল দিয়ে দেবো গ্রাউন্ডে। এবার আপনি মনে করেন এই যে 5z টাকে ইমপ্লিমেন্ট করতেছেন। যদি 5z ইমপ্লিমেন্ট করতে চান তাহলে কি করতে হবে জানো? আপনাদেরকে একটা ফিডব্যাক দিতে হবে, আগেই বলছিলাম, তাই না? এই ফিডব্যাকের ইনপুটে এখানে আরেকটা রেজিস্টার, এখানে আপনি কি দিবেন বলেন? যদি এই যে 5z ইমপ্লিমেন্ট করতে চাই, এখানে কি দিবেন ইনপুটে? জেড। z। এটা মাথায় রাখবেন, ইনপুটে z হবে না? কারণ আমি হয়তো এখানে দিয়ে রাখতাম যে 5v1 দিতাম, তো 5v1 না দিয়ে আমি 5z দিছি, তাহলে v1 এর জায়গায় z, তাই তো? z-টাই হচ্ছে আপনার ইনপুট, তাই তো? কথা বুঝতে পারছেন সবাই? একটু মনোযোগ দিন আর রেসপন্স করিয়েন সবাই, হ্যাঁ? কারণ কালকে পরীক্ষা, সেগুলো না বুঝে পরীক্ষা হলে লেভেলে, আমি যদি ক্লাসে পড়াইছি, জাস্ট এখন প্র্যাকটিস করাচ্ছি কয়েকটা। আচ্ছা, তাহলে এই দেখেন, এটা হচ্ছে আপনার জেড। তাহলে এবার আপনি বলেন, আমি বলছিলাম যে আপনি ফিডব্যাকে দিবেন 1, অলওয়েজ ফিডব্যাকে 1 দিবেন। তাহলে আপনি বলেন তো এই আর আই এর ভ্যালু কত হবে? এই রেজিস্টারটার ভ্যালু কত দিবেন যদি 5z মিলাইতে হয়? রেসপন্স 1/5 1/5, তাই তো? তাহলে এবার দেখেন, যদি ইনভার্টিং কনফিগারেশন মাইনাস আর এফ বাই আই করলে আপনার 5 আসতেছে কিনা আপনি জাস্ট মিলাই দেখেন। মাইনাস আর এফ বাই আর আই করলে 5 আসার কথা, তাই তো? তাহলে করে দেখেন, দেখবেন যে 5ই আসতেছে। হ্যাঁ, আর এফ এর ভ্যালু 1, আর আই এর ভ্যালু হচ্ছে 1/5। ক্যালকুলেশন করলে এটাই আসবে। ঠিক আছে, তাহলে এই একটা পেয়ে গেলেন। তাহলে আপনার এই এরকম একটা গেল। আচ্ছা, এবার বলেন তো আরেকটা আছে, সেটা হচ্ছে কি? এই ইন্টিগ্রেটরটা আছে না, বলেন তো? ইন্টিগ্রেটরের ফর্মুলা কি আপনাদের মনে আছে? আর এর জায়গায় থাকবে কেউ একজন ইন্টিগ্রেটরের ফর্মুলাটা বলেন, ইন্টিগ্রেটরের জন্য যে ফর্মুলাটা। -1/RC ইন্টিগ্রেশন VI dt। ওকে, খেয়াল করেন, আমি জাস্ট ইন্টিগ্রেটরের ক্ষেত্রে জন্য কি হয়, ফিডব্যাকে হয় একটা ক্যাপাসিটর, তাই তো? ইন্টিগ্রেটরে কি হয়, ফিডব্যাকে দিবেন একটা ক্যাপাসিটর, তাই না? Yes, sir. হ্যাঁ, আর আর আইটা আর আই জায়গায় থাকবে। তাহলে এই ইনপুটে কি দিব বলেন তো? ইন্টিগ্রেটরের এখানে কি দিব? ইনপুট কি? ওয়াইটাকে এই যে আউটপুটে দেখেন তো, এই যে -3 ইন্টিগ্রেশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু ডিটি, মানে আপনি কাকে ইন্টিগ্রেট করতেছেন? ওয়াই কে ইন্টিগ্রেট করতেছেন। তাহলে একমাত্র ইন্টিগ্রেটর কি কাজ করে? ইন্টিগ্রেটর হচ্ছে ইনপুটে যা দিবেন সেটা আউটপুটে সেটার ইন্টিগ্রেশন ফর্ম আসবে, তাই তো? তার মানে অবভিয়াসলি ওয়াইটা হচ্ছে আপনার ইনপুট, তাই না? এটাকেই বুঝতেছেন এখানে যে ওয়াই হবে কেন, ইনপুটে ওয়াই কেন দিচ্ছেন? কারণ ইন্টিগ্রেটরের কাজ কি? আউটপুটে আউটপুটে কি করবে সে? আউটপুটে কি দিবে? ইনপুটে যা দিয়েছেন তাকে ইন্টিগ্রেট করে সে আউটপুটে দিয়ে দিবে। তাহলে দেখেন তো, এই যে আমি যদি এই এক্সপ্রেশনটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন কাকে ইন্টিগ্রেট করতেছি? ওয়াই কে ইন্টিগ্রেট করতেছি। তার মানে অবভিয়াসলি ওয়াইটা হচ্ছে আপনার ইনপুট,
আউটপুটে এই y এর ইন্টিগ্রেশনটা আউটপুটে পাবেন, তাই তো? এখন ইন্টিগ্রেটরের ফর্মুলা কি ছিল? 1 বাই, সবার কি মনে আছে? ri minus 1 by RC into RC মানে তো একই কথা, RICF, যেহেতু CF ওই যে ফিডব্যাকের ক্যাপাসিটর দিচ্ছেন, এর জন্য এই সিটাকে আমি RF লিখছি, CF লিখছি। 1 বাই RICF ইন্টিগ্রেশন, মাইনাস আছে একটা, তাই না? যেহেতু ইনভার্টিং ফর্মুলা, মাইনাস কি y ইনটু dt, সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, তাই তো? এটা কি মনে আছে সবার? তাই না? তাহলে আপনি নিজেই বলেন যে এখানে আপনার আছে কত? 3। তাহলে 3 ইকুয়ালস টু কত হবে জানো? 1 বাই RICF হবে না? আমি বলছি এই ফিডব্যাকে যা থাকবে তার ভ্যালু 1 ধরে নেবেন। তাহলে এখানে ক্যাপাসিটর আছে, তাহলে কত ওহম ধরবেন? এটা কত ফেরাড ধরবেন? মনে করেন 1 মিলি ফেরাড ধরলেন। তো সি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আর আই এর ভ্যালু কত হবে? so 1 by 3 হবে 1/3। এখন আপনি বলেন আর আই এর ভ্যালু দিলেন 1/3, তাহলে এবার বলেন 1 মিলি ফেরাড যদি ক্যাপাসিটর দেন, তাহলে এই ইয়ার ভ্যালু কত দিতে হবে? এটা কি কিলো হবে নাকি মেগা হবে? কিলো। কিলো হবে, তাই না? তাহলে এটা বুঝছেন? তাহলে আপনার এই টার্মিনালের আউটপুট কি? আপনার এই যে এইটার আউটপুট পাচ্ছেন আপনি -5z, আর এইখান থেকে আউটপুট পাচ্ছেন -3 ইন্টু ইন্টিগ্রেশন অফ y dt। এটা কি বুঝছেন সবাই? সবাইকে এটা বুঝতে পারছেন? স্যার বুঝছি এবার জি স্যার। এটাকে কোথায় দিবেন? আরেকটা ইনভার্টিং কনফিগারেশনের ইনপুটে দিবেন, তাই না? কারণ কি এগুলো হচ্ছে প্লাস। আচ্ছা, এই ইনভার্টিং কনফিগারেশনের ইনপুটে কিন্তু আরো একটা জিনিস যাবে, সেটা কি? এই যে এই ডিফারেন্সিয়েটরটা যাবে কিনা বলেন তো? সরি, এখানে একটা ভুল হয়েছে, আমি এগুলো মুছে দিচ্ছি। ইন্ডিকেটরটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম। আচ্ছা, এটা আমরা মুছে দিচ্ছি। এক্সপ্রেশনটা আরেকবার লিখি। এক্সপ্রেশন ছিল 5z মাইনাস 5 ইন্টু dx dt প্লাস 3 ইন্টু y dt, তাই তো? এটা ছিল। তাহলে আপনার এই z আর y এর পার্টটা হয়ে গেল, এই z আর y এর ইনিশিয়াল পার্টটা হয়ে গেল। এবার এই দুটাকে আপনি যেহেতু এই দুটা পজিটিভ, তাহলে এই দুটাকে আপনি আবার কি করতে হবে? আরেকটা ইন্টিগ্রেটরের ইনপুটে দেওয়া, সরি, আরেকটা ইনভার্টিং কনফিগারেশনের ইনপুটে দিতে হবে কিনা বলেন তো? এই যে এটার ইয়া কি হবে? ফিডব্যাকে 1 দিবেন, এখানেও 1 দিবেন, তাই না? এটাও 1 হবে, এটাও 1 হবে, যাতে কোনো অ্যামপ্লিফিকেশন না হয়। জাস্ট চাই সিম্বলটা, এই যে এখানে যেটা পাচ্ছিলেন সেটা ছিল নেগেটিভ, তাই না? স্যার নেগেটিভটা পজিটিভ হবে just। নেগেটিভ পজিটিভ করার জন্য নেক্সট স্টেজে শুধু ইনভার্টিং কনফিগারেশন দিবেন উইথ অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর কত? 1, তাই না? 1 স্যার। এটা গেল। এখন ব্যাপার হচ্ছে এটাতে আপনি তাহলে এই টার্মিনালের আউটপুট কি আসছে? এটার আউটপুট কি আসছে? শুধুমাত্র 5z প্লাস 3 ইন্টু y dt আসতেছে, তাই তো? কিন্তু এই যে -5 dx/dt এটা পুরোটা বাকি আছে। তো -5 dx/dt এর জন্য একটা ডিফারেন্সিয়েটর দিতে হবে। কাকে ডিফারেন্সিয়েট করবেন? x কে ডিফারেন্সিয়েট করবেন। তাহলে ইনপুট কে? x না? কারণ ডিফারেন্সিয়েটর কি করে? আউটপুটে ইনপুটের ডিফারেন্সিয়েশন ফর্মটা দেয়, তাই তো? তাহলে একটা ডিফারেন্সিয়েটর রাখতে দেয়। ডিফারেন্সিয়েটরের জন্য কিভাবে ডিজাইন করে? ইনপুট রেজিস্ট্যান্সের জায়গায় একটা ক্যাপাসিটর আর ফিডব্যাকে একটা রেজিস্টর, তাই না? তো আপনি লিটারালি এটাকে এনে আবার ফাইনাল আউটপুটের সাথে যোগ করে দিবেন। তাইলে আপনার কি হয়ে গেল? এটার সাথে এটার আউটপুটটা যোগ হয়ে ফাইনাল আউটপুটটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে তাহলে ইনপুট কি হবে? ইনপুটটা কি বলেন তো? কেউ একজন বলেন, এই ডিফারেন্সিয়েটরের ইনপুট কি দিব? x x দিব, এক্স্যাক্টলি। কারণ কি? এক্স। যদি এটা পেতে চান, এটা তো আউটপুটে পাবেন, তাই না? অবভিয়াসলি এটা আউটপুটে পাবেন। এখন ডিফারেন্সিয়েটরের আউটপুট কি করে? ইনপুটটাকে ডিফারেন্সিয়েট করে। তাহলে অবভিয়াসলি এই যে দেখেন এখানে x কে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, তার মানে অবভিয়াসলি এই ডিফারেন্সিয়েটরের ইনপুট হচ্ছে x, তাহলে একমাত্র আউটপুটে এই x এর ডিফারেন্সিয়েশনটা পাবেন। আচ্ছা, এখন আপনি বলেন ডিফারেন্সিয়েটরের ফর্মুলা কি ছিল? -RF CI dVi/dt, তাই তো? তাহলে আপনি বলেন তো CI RF আসলে কিসের সমান? 5 এর সমান কিনা? 5 এর সমান কিনা বলেন তো?
জি স্যার। তাহলে আপনি ফিডব্যাকের আগেরটা আগেই ফিডব্যাকে 1 রাখবেন অলওয়েজ। ফিডব্যাকে যদি 1 দেন তাহলে এই আর এফ সিআই ইকুয়ালস টু যদি 5 করতে চান, আর আই সিএফ যদি 5 করতে চান তাহলে সিআই এর ভ্যালু তো কত দিলেন, সরি আর আই এর ভ্যালু দিলেন 1, তাহলে সিআই এর ভ্যালু কত হবে, 5 হবে না, 5 দিবেন। এটা যেহেতু কিলো ওহম দিবেন তাহলে এটা কি দিবেন, মিলি ফ্যারাড দিবেন, তাই তো? এই ইউনিটগুলো যেন ভুল না হয়, ক্যাপাসিটর বা ইন্ডিকেটরের ক্ষেত্রে আপনারা ইউনিটটা ভুল করেন। তাহলে দেখেন তো ইমপ্লিমেন্ট হয়েছে কিনা আপনাদের পুরোটা, এই পুরোটা, এই জাস্ট এতটুকু পুরোটা, এই যে এতটুকু ইমপ্লিমেন্ট করবে কোনটা, এটা আর এইটা, এই দুইটা ইমপ্লিমেন্ট, এই দুইটা যোগফল ইমপ্লিমেন্ট হচ্ছে এতটুকুতে। আর এই যে এতটুকু, এই যে জাস্ট ডিফারেন্সিয়েশনের পার্টটা, এটা ইমপ্লিমেন্ট করতেছে কে, এই পার্টটুকু, তাই না? ফাইনালি আপনি এই দুইটাকে যোগ করে দিয়েছেন আউটপুটে, তাহলে ফাইনাল আউটপুটটা পেয়ে গেছেন। এটা কি বুঝতে পারছেন সবাই? স্যার জি বলেন। এই যে গ্রিন পার্টটা থেকে যে আউটপুটটা বের হলো, যে 5z প্লাস ইন্টিগ্রেশনের পার্টটা, ওইটার আউটপুটটা উপরে ডিফারেন্সিয়েশনের আউটপুটের সাথে কেন অ্যাড হলো? এটা কি এই যে আপনার, হ্যাঁ আপনাকে এক্সপ্রেশন কি কি এক্সপ্রেশন প্রুফ করতে বলছে বলেন তো, কোন এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে? 5z মাইনাস 5dx। এই যে এটা পুরোটা না, এই যে এটা পুরোটাই তো ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। তো এটার পুরোটার মধ্যে তো আপনার দুইটা পজিটিভ পার্ট, একটা নেগেটিভ পার্ট। এই পজিটিভ পার্টটা হচ্ছে আপনি এখানে করতেছেন, এই গ্রিন সার্কেলের মধ্যে পার্টটার মধ্যে পজিটিভটা ইমপ্লিমেন্ট করতেছেন। তাহলে আর এই নেগেটিভ পার্টটা কি বাদ যাবে নাকি? নেগেটিভ পার্টটা করতে হবে না? তো নেগেটিভটা তো ইনপুটে আসবে না, 5 মাইক্রোফ্যারাডের নিচে প্যারালালি আসবে না, এখানে আউটপুটের সাথে কেন অ্যাড হলো? আউটপুটের সাথে কেন আসবে মানে আপনার আউটপুট তো সবগুলো যোগফলই হচ্ছে, তাই তো? আউটপুট আপনি যোগ, এই যে যোগ করে দিয়েছেন মানে কি হচ্ছে, এখান থেকে আউটপুট একটা আসতেছে আর এখান থেকে একটা আউটপুট আসছে, আউটপুট দুটো যোগ হয়ে যাচ্ছে, একটা লাইনে আনতেছেন মানে তো। আমি যদি এইটা না করে ওখানে 5 মাইক্রোফ্যারাডের নিচে প্যারালালি ইনপুটটাকে আনতাম তাহলে? হ্যাঁ দিলে ওটা আপনি পারতেন, হ্যাঁ ওটা দিলেও হইতো। মানে আপনি যেটা বলতেছেন যে আমি এখান থেকে এখানে এক্স দিয়ে দিলাম তাহলে তো হয়ে গেল, এটা বলতেছেন? না, উপরে যদি এই যে ব্লু বক্সের ভিতরে 5 মাইক্রোফ্যারাডের নিচে যদি আমি এই ইনপুটটা দিতাম, যে এইখান থেকে যে 5z প্লাস 3 যেটা পাইলাম, এই যে এখানে এখানে দিতেন, এই যে দিতে চাইছিলেন এরকম করে। উপরে ব্লু বক্সের ভিতরে যেখানে 5 মাইক্রোফ্যারাডে লেখা ক্যাপাসিটর, যে ওটার নিচে প্যারালালি যদি আমি আনতাম, কাকে দিতেন প্যারালালি? এই যে গ্রিন বক্সের আউটপুটটাকে 5z প্লাস 3, তাইলে তো হলো না, তাইলে কি হলো, তাইলে এই গ্রিন বক্সের পুরোটা আরেকবার কি হয়ে যাবে, ইনভার্ট হয়ে যাবে না এখানে এসে? এটা তো ইনভার্টার একটা। ও আমি তো গ্রিন বক্সের ভিতরে অলরেডি ইনভার্ট করে ফেলেছি। হ্যাঁ আপনি এই যে গ্রিনটার মধ্যে অলরেডি ইনভার্ট হয়ে গেছে, যে 5z ইনিশিয়ালি z দিছেন, সেটা এই প্রথম স্টেজে এসে -5z হয়েছিল। আবার এই যে y দিছেন, এটা ইন্টিগ্রেশন হয়ে -3, যে লেখা আছে -3y dt হয়ে গেছে। কিন্তু এটা আপনার এক্সপ্রেশনে বলছে পজিটিভ আনতে, তাহলে এই দুইটাকে আপনি আবার একটা ইনভার্টারের মধ্যে দিয়ে দিয়েছেন, দিয়ে সেটাকে পজিটিভ করে এই আউটপুটটা পাইছেন। এখন এই আউটপুটটা পেয়ে গেছেন, কিন্তু বাকি পড়েছিল কে, ডিফারেন্সিয়েশনের পার্টটা। তো ডিফারেন্সিয়েশন পার্টটা আগে নেগেটিভ, তো অবভিয়াসলি একটা মাত্র ইনভার্টিং কনফিগারেশনের মধ্যে পাস করে তারপর ফাইনাল আউটপুটের সাথে যোগ হবে। এই জন্য এক্সট্রাকে একটা মাত্র ইনভার্টিং কনফিগারেশনের মধ্যে দিয়ে আউটপুট এখানে এনে দিয়েছেন। সবাই কি বুঝতে পারছেন এই ম্যাথটা? স্যার ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর এটা কি নন ইনভার্টিং দিয়ে করা যায়? আপনারা বারবার বলতেছি যে ইনভার্টিং এর বাইরে যাবেন না, আপনারা বারবার, তাহলে তাও কেন নন ইনভার্টিং এর কথা আমাকে বলতেছেন বলেন তো? নন ইনভার্টিং দিয়ে করতে গেলে পড়বেন বিপদে। এই যে 1 প্লাস RF বাই RI, এটা করতে গেলেই আপনারা মিলাবেন, এই কনফিগারেশনই ভুল করবেন আপনারা অনেকেই। সেখানে নন ইনভার্টিং এ যাওয়ার কোনো দরকার নেই, করা যায় কিন্তু ওটা চিন্তাও করার দরকার নেই, কথা বুঝছেন? আপনারা নিজের মানে ইয়া থেকে করতে পারেন, কিন্তু পরীক্ষায় ট্রাই করতে যান না, ভুল করবেন তাইলে। মানে হাই পসিবিলিটি আছে পরীক্ষায় ভুল করে ফেলবেন। জিশান দেব, আপনি নিয়ে কথা বলতেছিলেন? হ্যালো। জি স্যার। হ্যাঁ আপনি ট্রাই করতে পারেন, করা যায়। আপনি একদিন আমার কনসালটেশন আসেন, আমি দেখাই দিব। কিন্তু পরীক্ষার হলে কেউ নন ইনভার্টিং দিয়ে এগুলো ইমপ্লিমেন্ট করতে যায় না, বোকামি করবেন। জি স্যার। এটা বুঝছেন কিনা বলেন? এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা আছে আর কি, এই জন্য ক্লাসে আমি করাই নেই, ডিরেক্ট ডিফারেন্সিয়েটর দিয়ে এই জন্য করাই দিচ্ছি আর কি, বুঝতে পারছেন? কারো কি সমস্যা আছে থাকলে কাইন্ডলি একটু বলেন, তাহলে আমি অন্য ম্যাথে যাব।
তাহলে ধরে নিচ্ছে কারো কোনো সমস্যা নাই, তাই তো? স্যার ইন্টিগ্রেটরের গ্রাফটা যদি একটু দেখানো যেত। ইন্টিগ্রেটরের গ্রাফ ক্লাসে পড়াইছিলাম, তাও আরেকবার দেখাচ্ছি। খেয়াল করেন, মনে করেন আপনাকে ডিফারেন্সিয়েট একটা ইন্টিগ্রেটরের গ্রাফে আমি দিয়ে দিলাম এরকম একটা কিছু। আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল কিনা বলেন তো? জি স্যার, অ্যাসাইনমেন্ট তো করেননি আপনারা? অ্যাসাইনমেন্টে কোর্স মানে ওটা আর কি লেকচার সাইটে যেটা দেখছিল ওইরকমই করছে একটা। অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে কেন দেওয়া হয়েছে? পরীক্ষার আগে কেন সাবমিট করতে বলা হয়েছে? কেন? যেন প্র্যাকটিস করেছেন। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা আমি কখনো সলভ করে দিব না অ্যাসাইনমেন্ট সাবমিশনের আগে। কথা বুঝছেন? অ্যাসাইনমেন্ট যখন সাবমিট করবেন তখন আমি এটার অ্যান্সার দিব, এটা আগে না। সো এটা আপনাদের এটা এসডব্লিউ, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। সো আমি অ্যাসাইনমেন্টে যেটা দিছি ওইটা আমি আপনাকে এখন দেখাবো না, অবভিয়াসলি। আমি আপনাকে এখন দেখাবো যেটা একদম জেনারিক একটা এক্সাম্পল দেখাবো। অ্যাসাইনমেন্ট আপনারা লেট সাবমিট করছেন, আপনারাই রিকোয়েস্ট করে আমি থেকে ফ্রাইডে পর্যন্ত টাইম নিয়েছেন। যদি ফ্রাইডে পর্যন্ত না থাকতো আমি আজকে ওটাকে অ্যাসাইনমেন্টটা সলভ করে দিতাম যেগুলোতে প্রবলেম ছিল। যেহেতু এখনো সাবমিশন ডেট পার হয় না, আমি এটা সলভ করবো না এখন। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে কি একটা ওয়েভ ফর্ম, এটা আমি একটা ইন্টিগ্রেটরের ইনপুটে দিলাম। কথা বুঝছেন? এটা আমি একটা ইন্টিগ্রেটরের ইনপুটে দিলাম। সবাই কি শুনতেছেন? তার মানে আপনি আউটপুটে কি পাবেন? এই শুনছি, ওয়েভ শুনছি। ফর্ম, এই ওয়েভ ফর্মটার ইন্টিগ্রেটেড ফর্ম পাবেন, তাই না? তাই কিনা বলেন তো? জি স্যার। আমাকে একটা কথা বলেন, এই যে এতটুকু পার্ট, এটা কি একটা স্ট্রেট লাইন না? এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি বলতে পারবেন আমাকে কেউ? আচ্ছা, এই এতটুকু লাইন, আমার স্ক্রিনের দিকে খেয়াল করেন, এতটুকু লাইন, এই এতটুকু একটা স্ট্রেট লাইন না? এবং এই স্ট্রেট লাইনটা কি এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা না? এই জাস্ট এতটুকুর কথা বলতেছি আমি, শুধুমাত্র এতটুকুর কথা বলতেছি। এক্স অক্ষের সমান্তরাল কিনা বলেন তো? জি স্যার। হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরাল কোন সরল রেখার সমীকরণ কি? ইকুয়েশন কিভাবে লিখি আমরা? y ইকুয়ালস টু সামথিং, তাই তো? y মনে করেন এটা আমি দিলাম a, এটা হচ্ছে আপনার মাইনাস a। তাহলে এক্স অক্ষের সমান্তরাল কোন সরল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু a। তা আপনি নিজে বলেন y এর ভ্যালু একটা ফিক্স ভ্যালু হয়ে আছে এতটুকু, এটা কি বুঝছেন? x এর এটা যে y ইকুয়ালস টু a। তাহলে এবার আপনি ইন্টিগ্রেটরে কি পাবেন? ইন্টিগ্রেটর আলটিমেটলি কি করবে? এই y ইকুয়ালস টু a এতটুকুই তো কি করবে? ইন্টিগ্রেট করে দিবে আপনাকে, তাই না? আগে একটা মাইনাস থাকবে, মনে করেন 1, আমি সবকিছু 1 ধরে নিয়েছি। তাহলে এই y, এটা হচ্ছে a dt। আপনি বলেন তো এটাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে কি আসবে? a তো কনস্ট্যান্ট, এ তো বাইরে চলে আসবে। তাহলে এখানে শুধু পড়ে আছে 1 ইনটু dt। কি থাকবে আর বলেন তো? মাইনাস 80 থাকবে না কিনা বলেন তো? মাইনাস 80 থাকবে। এটা কি সবাই বুঝছেন? এইরকম টাইপের কোশ্চেন আপনাদের হয়তো অতটা ইম্পর্টেন্ট না, বাট আমি আপনাদের একজন বলছে তাই করাই দিচ্ছি। y ইকুয়ালস টু, মনে করেন এই যে আপনি তো স্পেসিফিক এতটুকু পার্টের জন্য ইন্টিগ্রেশন বের করবেন, তারপরে এটার জন্য ইন্টিগ্রেশন বের করবেন, এটার জন্য ইন্টিগ্রেশন বের করবেন, তারপরে নিচে ড্র করে দিবেন, অ্যান্সার হয়ে গেছে, তাই তো? তা আমি শুধুমাত্র এই যে প্রথম পার্টটার জন্য, এই যে এতটুকু পার্টের জন্য আমি হচ্ছে আপনার ইন্টিগ্রেশনটা বের করতে যাচ্ছি। তাহলে এতটুকু পার্টের জন্য সরল রেখা হচ্ছে এতটুকু সরল রেখার সমীকরণ হচ্ছে এটা y অক্ষের প্যারালাল একটা লাইন, y অক্ষের প্যারালালের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 8, ইন্টারমিডিয়েটে পড়ে আসছে। y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ y ইকুয়ালস টু a, বা y ইকুয়ালস টু কনস্ট্যান্ট কিছু একটা, তাই তো? তাহলে y ইকুয়ালস টু ধরে নিলাম a, এখানে আপনার অন্য কিছু থাকতে পারে, সমস্যা নেই, যা দেওয়া থাকবে ওটাই নেবেন আপনারা। তাহলে আমি যদি y কে এবার, আমার ইন্টিগ্রেটর কি করবে? y কেই তো ইন্টিগ্রেট করবে, তাই না? তাহলে এতটুকু পার্ট, এই যে এতটুকু পার্টকে ইন্টিগ্রেট করার জন্য আমি নিচ্ছি y dt। মাইনাস কেন? কারণ ইনভার্টিং কনফিগারেশন দিয়ে আমরা করি, এই জন্য মাইনাস নিচ্ছি। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস 80 পাচ্ছে। মাইনাস 80 এটা আসলে কি? এটা সরল রেখার সমীকরণ কিনা বলেন তো? y ইকুয়ালস টু mx, মনে আছে? এই যে 80, এটা কি? এটা মূলবিন্দুগামী আমি সরল রেখার সমীকরণ না, বলেন তো? এই যে t হচ্ছে আপনার x এর ভ্যালু, a হচ্ছে কি? এই যে mx এর সাথে মিলে যায় না, বলেন তো? এটা mx এর সাথে মিলে যায় না? এবং এটা স্লোপ কি? নেগেটিভ কিনা বলেন তো? স্লোপটা নেগেটিভ যদি হয়,
তাহলে এবার আপনি কি করবেন, এই যে এতটুকু পোর্শনের ইকুইভ্যালেন্ট ইন্টিগ্রেটরের যদি আউটপুট বের করতে চান, নেগেটিভ স্লোপ কিরকম, এরকম হয় তাই নিচের না, দিকে যাবে। এরকম না, তাই না, নিচের দিকে যাবে তাই না? ওকে, তাহলে আপনার ইন্টিগ্রেটরটা হচ্ছে এক্স্যাক্টলি এরকমই আউটপুট দিবে। খেয়াল করেন, এই এতটুকুর জন্য এটা পাচ্ছেন, এই যে এতটুকুর জন্য বের করবেন তখন এরকম যাবে। স্যার এটা অরিজিন দিয়ে যাবে না স্লোপটা? হ্যাঁ অরিজিন দিয়ে যাবে, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ দাঁড়ান, যেহেতু মূল বিন্দুগামী এটা অরিজিন দিয়ে যাবে তাই তো, এটা খুব থ্যাংক ইউ, ভালো মানে ভুলটা ধরাই দিয়েছেন। তাহলে এটা এরকম যাবে তাই না, অরিজিন দিয়ে নিচের দিকে চলে যাবে এবং নেগেটিভ এটা তাই তো। তারপরেরটা আপনি পাবেন এরকম, এই যে এতটুকুর জন্য, তারপরেরটা এরকম, বুঝে গেছে? এটা কি বুঝতে পারছেন? জিশান দেব আপনি বুঝতে পারছেন এটা? Yes, sir. হ্যাঁ, তাহলে কারণ হচ্ছে এতটুকু সরলরেখাটা, এতটুকুটাকে আপনি ইন্টিগ্রেট করলেন, ইন্টিগ্রেট করে দেখলেন যে এটা আসলে একটা নেগেটিভ স্লোপওয়ালা একটা সরলরেখা পাচ্ছেন। তো নেগেটিভ স্লোপওয়ালা একটা মূলবিন্দুগামী সরলরেখা আঁকছেন, এই যে বাকি একটা পেয়ে গেলে বাকি প্রত্যেকটার জন্য একই জিনিসই হবে, এরকম রিপিট হইতেই থাকবে। এই জন্য আপনি একটা স্কোয়ার এফ কে ইন্টিগ্রেট করলে একটা ট্রায়াঙ্গুলার পান, কিন্তু একটা ট্রায়াঙ্গুলারকে যদি ডিফারেন্সিয়েট করেন তাহলে কি পাবেন, স্কোয়ার পাবেন, উল্টা আর কি ব্যাপারটা, তাই না? জি স্যার। বুঝতে গেছে? তো আপনাদের এরকম আসতেও পারে, নাও আসতে পারে, আবার সাইনোসয়েডাল দিয়ে দিতে পারে। সাইনোসয়েডালকে ডিফারেন্সিয়েট করলে কি করবেন বলেন তো? স্যার কজ অফ প্রবলেম। কজ হয়ে যাবে। আবার সাইনকে যদি ইন্টিগ্রেট করেন তাহলে কি হবে বলেন তো, মাইনাস কজ হয়ে যাবে। এগুলো পারবেন না, এগুলো আপনাদেরকে অ্যাসাইনমেন্টে আমি দিয়ে দিয়েছি। তো এই টাইপের কিছু জিনিস আপনাদের থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা এইবার আসেন আপনাদেরকে, তাহলে এই টাইপের ম্যাথগুলো গেল। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস জিজ্ঞেস করে দেখি পারেন কিনা, মেথড অফ অ্যাজম্পশন নিয়ে আমি আপনাদেরকে কয়েকটা কোশ্চেন করাবো, কিন্তু এর আগে আমাকে এই জিনিসটা বলেন। আপনাদেরকে যদি আমি এরকম একটা একটা ডায়োড দিয়ে দিলাম, আমাকে কেউ বলতে পারবেন এই অবস্থায় ভি আউট কত? এই সার্কিটের ভি আউট কত, কেউ কি বলতে পারবেন আমাকে? স্যার 10 হবে 10 স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার 10 প্লাস ওই ডায়োডের যে মানটা আসবে এটা না? আপনারা শিওর এটা? একটু চিন্তা করে বলুন, মুখস্থ ভ্যালু বলা দরকার নাই কিন্তু। খেয়াল করেন, আপনাদেরকে যদি এরকম, এটা কোন কনফিগারেশন, এন্ড নাকি অর? স্যার এন্ড। এটা এন্ড, কারণ আউটপুটটা কোথায় যাচ্ছে, পুল আপ হচ্ছে তাই তো, এটা এন্ড। তাহলে আপনি আউটপুটে আসলে এন্ড এন্ড পাবেন আর কি। সবচেয়ে লোয়েস্ট নাকি হাইয়েস্ট কোনটা, লোয়েস্ট পাবেন নাকি হাইয়েস্ট পাবেন? স্যার লোয়েস্ট। লোয়েস্টটা। এন্ডের ক্ষেত্রে সব আউটপুটে লোয়েস্ট আসে। আপনি আমাকে একটা কথা বলেন, প্রথম ডায়োড, মনে করেন আমি D1 এর জন্য কথা বলতেছি, এটা D2, প্রথম ডায়োডের জন্য ডায়োডের নেগেটিভ টার্মিনালে কত ভোল্ট অ্যাপ্লাই করছেন? 10 volt. আর পজিটিভে D1 এর জন্য পজিটিভে ম্যাক্সিমাম কত অ্যাপ্লাই হতে পারবে? 5 volt. 5 ভোল্ট ম্যাক্স। সবাই বুঝেন কিন্তু, D1 এর জন্য নেগেটিভ টার্মিনালে 10 অ্যাপ্লাই করছেন, পজিটিভে সর্বোচ্চ কত অ্যাপ্লাই হতে পারবে? 5 ভোল্ট না? এই ধরেন রেজিস্টরের অ্যাক্রসে কিছু ড্রপ হইলো, আমি ম্যাক্সিমাম যদি বলতাম, ধরেন যে কোনো ড্রপই হচ্ছে না এখানে, তাহলে ডাইরেক্ট 5 ভোল্টে দিচ্ছেন। তাহলে আমাকে বলেন তো D1 কি কোনোভাবেই ফরওয়ার্ড বায়াসে যাবে? না। তাহলে ফরওয়ার্ড বায়াসে যদি না যায় তাহলে D1 কি কোনোভাবে, D1 এর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হবে? না স্যার, জি। এখানে স্যার যদি হচ্ছে 11 এর যে ডায়োড D2 টা আছে ওটা যদি শর্ট হয়ে যেত তখন ওটা 11 ভোল্ট হয়ে যেত। কথা বলেন, কথা বুঝেন আগে। উপরেরটার কথা বলছি, উপরেরটাতে D1 কি কোনোভাবে শর্ট হওয়ার সম্ভাবনা পাইছেন? আর D1 তো শর্ট হবে না, ওপেন। এবার D2 এর কথা বলেন, D2 এর নেগেটিভে কত অ্যাপ্লাই করছেন? 11। আর পজিটিভে সর্বোচ্চ কত অ্যাপ্লাই হতে পারে? 5। তাহলে D2 কি কোনোভাবে অ্যাক্টিভেট হওয়ার কোনো সম্ভাবনা আছে পজিটিভ বায়াস না থাকার কারণে? তার মানে এই সার্কিটে আপনার দুইটার একটাও কোনোভাবেই অন হবে না।
কোনোভাবেই অন হবে না, কারণ আপনি ফরওয়ার্ড বাইস দিতেই পারতেছেন না, মানে ম্যাক্সিমাম পজিশন ধরেও তো ফরওয়ার্ড বাইস দেওয়া যাচ্ছে না, তাই না? ইয়েস স্যার। তাহলে আপনার আউটপুট কি হবে? তার যদি এখান থেকে যদি শর্ট থাকে, তাহলে এই রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হতে পারবে না স্যার। না। তাইলে বলেন তো এই পয়েন্টের আউটপুট ভিও আউটের ভোল্টেজ কত হবে? 5 ভোল্ট না? 5 ভোল্ট। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আপনাদেরকে আমি ক্লাসে যেটা করাইছি বা আমি স্লাইডে যেটা দিছিলাম সেটা এবার দেখাই, আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন। তাহলে ক্লাসে যেগুলো করাইছেন ওইগুলো কিভাবে, ওইগুলো তো একটা না একটা অ্যাক্টিভেট হচ্ছিল, তাই না? এই কোশ্চেনটা মাথায় আসতেছে কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, ক্লাসে আমি দিচ্ছিলাম এখানে 1 ভোল্ট, এখানে ম্যাক্সিমাম 2 ভোল্টের বেশি দিচ্ছিলাম না। তাহলে বলেন তো এখানে যদি 1 দেন, এখানে যদি 2 দেন, আর মনে করেন আমি আইডিয়াল ধরলাম যে VD1 0, মানে আইডিয়াল কেস ধরলাম, VD1 VD2 দুইটাই 0, মানে এটার অ্যাক্রসে কোনো ড্রপ নাই, তাই না? কোনো ড্রপ নাই। তাহলে আপনি বলেন তো এই যে প্রথম D1 এর জন্য নেগেটিভ টার্মিনালে ম্যাক্সিমাম কত দিয়ে রাখছেন? 1, আর পজিটিভ টার্মিনালে ম্যাক্সিমাম কত সম্ভব? 5। তাইলে তো ফরওয়ার্ড বাইস যাচ্ছে তো, তাই না? কারণ ফরওয়ার্ড বাইস যাওয়ার কন্ডিশন কি? ডায়োডের পজিটিভ টার্মিনালে আপনি নেগেটিভের চাইতে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবেন, তাইলে ফরওয়ার্ড বাইস, তাই তো? ইয়েস স্যার। তাহলে দেখেন এক্ষেত্রে D1 টাও অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা আছে, D2 টাও অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা আছে। এখন এরকম কেসে আগে দেখবেন কোনোভাবেই কি D1 আর D2 মানে ডায়োডগুলো কি অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা আছে নাকি একদমই নাই? একদমই না হইলে তো আপনার এত ক্যালকুলেশনে যাওয়াই লাগতেছে না, লোয়েস্ট বা হাইয়েস্ট, তাই না? কিন্তু 1 যদি আপনি এই যে D1 এ 1 দেন আর D2 তে যদি 2 ভোল্ট দিয়ে রাখেন, তাহলে কিন্তু সম্ভাবনা আছে, দুইটাই কিন্তু অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা আছে, দুইটাই ফরওয়ার্ড বাইসে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম ক্ষেত্রে লোয়েস্টটা আউটপুটে যাবে। তাহলে লোয়েস্ট কত? 1 ভোল্ট। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার আরেকবার বলবেন? আপনি কি যিনি বলছেন উনি কি, আপনি কি আগেরটা বুঝছেন? আগে যেটা পড়াইছি জি স্যার, আগেরটা বুঝতে পারছি। আগেরটা যদি বুঝতে পারেন তাহলে এটা বলেন আমাকে। এখানে আমি 1 ভোল্ট দিলাম, এখানে 2 ভোল্ট দিলাম, এই আউটপুটে কত ভোল্ট আসবে? স্যার 5 - 1 এটা 5। আরে ভি আউট কত হবে? ভি আউটটা 5 ভোল্ট। এই কেন 5 ভোল্ট হবে? ক্লাস কি করছিলেন মনোযোগ দিয়ে? ক্লাসে পড়াইছিলাম না? কালকে পরীক্ষা, আপনি এখানে আজকে উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছেন। এখানে এই যদি এটা কি এন্ড নাকি অর? স্যার এন্ড। এন্ড এর ক্ষেত্রে ভি আউট টার্মিনালে কোনটা যায়? লোয়েস্টটা যায় না? লোয়েস্টটা যে হ্যাঁ, তো এখানে ইনপুটে লোয়েস্ট কে, 1 নাকি 2 ভোল্ট? স্যার 1 1 ভোল্ট। তাহলে এখানে ভি আউট কত হবে? 1 ভোল্ট। শেষ। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আপনার এই ক্ষেত্রে এই যে D1 টা আগে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, তাই তো? D1 টা আগে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, লোয়েস্ট ভোল্টেজটা আগে অ্যাক্টিভেটেড হচ্ছে, এই জন্য। আচ্ছা, আমি যেটা আপনাদেরকে শুরুতে বলছিলাম যে মনে করেন আমি এখানে 10 ভোল্ট দিলাম, এখানে 11 ভোল্ট দিলাম, তখন কি কোনোটাই অ্যাক্টিভেটেড হওয়ার কোনো সুযোগ আছে? না স্যার। কোনোটাই অ্যাক্টিভেট হওয়ার সুযোগ নাই, কারণ না, স্যার। নেগেটিভ টার্মিনালে 10 দিয়ে রাখছেন, আরেকটা নেগেটিভ টার্মিনালে 11 দিয়ে রাখছেন, কিন্তু পজিটিভ টার্মিনালে সর্বোচ্চ 5 দিতে পারতেছেন। তাহলে কি হয়ে গেল? নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটা পজিটিভ টার্মিনালের চাইতে বেশি হয়ে গেল না? এখন আমি বারবার ক্লাসে পড়াইছিলাম আপনাদেরকে যে নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ যদি পজিটিভ টার্মিনালের চাইতে বেশি হয়ে যায়, তাহলে এটা কোন বায়াস? রিভার্স বায়াস। রিভার্স বায়াস। রিভার্স বায়াসে ডায়োড কোনোভাবেই অন হবে না, ডায়োড ডিরেক্ট ওপেন সার্কিট। রিভার্স বায়াসে ডায়োড ডিরেক্ট ওপেন সার্কিট, আর কোনো কথা নাই। তাহলে যদি এখানে ইনপুটে 10 ভোল্ট আর এখানে 11 ভোল্ট দেন, তাহলে এই দুইটা ডায়োডের কোনোটাই অ্যাক্টিভেট হওয়ার কোনো সুযোগই নাই, তাহলে কোনো কারেন্ট যাওয়ার তো প্রশ্নই উঠতেছে না, তাই না? যদি এই দুটো অ্যাক্টিভেট হইতে হয় এই কন্ডিশনে, তাহলে এখানে 5 ভোল্ট না, এখানে আপনাকে 15 ভোল্ট দিতে হবে বা 11 ভোল্টের যদি বেশি দিতে হবে, তাই তো? কথা বলছেন? পজিটিভ টার্মিনালে ভোল্টেজ বাড়াইতে হবে না যদি অ্যাক্টিভেট করতে চান? ইয়েস স্যার। এটা কি বুঝতে পারছেন? এখন গিয়ে সম্ভাবনা আছে, এখন D1 ও হইতে পারে, D2 ও হইতে পারে। এই কন্ডিশনে কি হবে? লোয়েস্টটা যাবে, তাই তো? আউটপুটে তাহলে 10টা যাবে ভি আউটটা। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। স্যার জি বলেন।
স্যার সবগুলো যদি 5 ভোল্ট হয় মানে স্যার আমরা দুইটা এন্ডও 5 ভোল্ট দিতেছি আমার পুরো 5 ভোল্ট তাহলে তো 5 ভোল্ট দিয়ে আউটপুট আসবে না, সম্ভাবনা খুবই কম, তাই না? কারণ সেম ভোল্টেজ হয়ে যাচ্ছে, তখনও আপনার এই মানে অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা খুবই কম। এরকম দিবে না আপনাকে, শিওর থাকেন এরকম পরীক্ষায় কোশ্চেন দিবে না যে দুই জায়গাতে সেম ভোল্টেজ চলে আসছে, এরকম দিবে না। যদি সেম ভোল্টেজ দেয় ইন দ্যাট কেস আইডিয়াল কেস দিবে না। আইডিয়াল কেস না দেওয়া মানে কি বলেন তো, ডায়োডের একটা ইন্টারনাল কি থাকবে, ভোল্টেজ ভোল্টেজ থাকবে। তাহলে ওইটা দিলে কি বলেন তো, ডায়োডের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স মিনিমাম যদি ওই ডায়োডের ভোল্টেজের সমান না হয়, তাহলে কোনোভাবেই কি ডায়োডটা অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা আছে? না স্যার। না, তাহলে মনে করলেন যে ওই আউট পজিটিভ টার্মিনালেও 5 ভোল্ট দিয়ে রাখছেন, নেগেটিভেও 5 দিয়ে রাখছেন, দিলে কি কোনোভাবে অ্যাক্টিভেট হবে বলেন তো? না স্যার। আইডিয়াল কন্ডিশনের জন্য এরকম দিবে না, দিলে ইয়ার জন্য দিবে, কিন্তু ওই ওটা দিয়ে দিলেও অন হবে না। হ্যাঁ, তো একটু ধৈর্য ধরেন, আমি একটা জিনিস ওপেন করে দেখাতে চাচ্ছি আপনাদেরকে। সবাই একটু মনোযোগ দেন। এই যে এই টাইপের ম্যাথ আমি করাইছি কিনা বলেন তো, যে আপনাদের বিভিন্ন সিভিডি মডেল দিয়ে, সিভিডি প্লাস আর মডেল দিয়ে অনলাইনেই পড়াইছিলাম, মনে আছে? জি স্যার। স্যার লাস্ট ক্লাসে তো হ্যাঁ, লাস্ট ক্লাসটাতেই আমি পড়াইছিলাম এটা, এবং বলছিলাম অরের ক্ষেত্রে ম্যাক্সিমাম পসিবলটা ধরবেন, এন্ড এর ক্ষেত্রে মিনিমাম পসিবলটা আউটপুটে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। এবং সিবিডি মডেলের ক্ষেত্রে কি হবে, অরের ক্ষেত্রে বিয়োগ হয়, তাই না? ইনপুটের থেকে বিয়োগ হয়, আর এন্ড এর ক্ষেত্রে ইনপুটের সাথে যোগ হয়, তাই না? সিবিডি মডেল করেন আর কি, তাই না? এই টাইপের ম্যাথ করাইছিলাম না আপনাদেরকে, এই যে এরকম মাল্টিপল স্টেজের, এই যে এই ম্যাথটাই মনে আছে, এই ম্যাথটা যে করাইছিলাম। জি স্যার। यस স্যার। সো এই টাইপের ম্যাথগুলো আসতে পারে পরীক্ষায়, মাথায় রাখবেন। তাহলে এটা কোনটা? এটা একটা এন্ড অপারেশন, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবেন। এটা একটা এন্ড গেট, মানে এন্ড, এটাও তো একটা এন্ড, তাই না? এবং প্রথম এন্ডের আউটপুটটা সেকেন্ড এন্ডের একটা ইনপুটে যাচ্ছে, তাই না? এগুলো কি মনে আছে আপনাদের কিছু? यस স্যার। হ্যাঁ, এই টাইপের ম্যাথ সবাই প্র্যাকটিস করবেন। কাইন্ডলি আমি ক্লাসে করাইছি, আমি তাই করাবো না, লেকচারটা দেখবেন, অনলাইন লেকচারটা দেখবেন সবাই। অনলাইন লেকচার এগুলো আমি খুব সুন্দর করে করাইছি। আচ্ছা, তাহলে এই গেল আরেকটা ব্যাপার। এবার আসেন আপনাদেরকে মেথড অফ অ্যাজিউম স্টেট নিয়ে আমি কিছু প্রবলেম দেখাতে চাই। তাহলে আপনাদের শুনেন, সবাই কোনো টপিক বাদ দিয়ে যাবেন না। অপ অ্যাম্পের ওপেন লুপ কনফিগারেশন, ক্লোজ লুপ কনফিগারেশন, আপনাদের রেজাল্ট আমি দিছি, কুইজ 1 আর কুইজ 2 ভালোই করছেন, অধিকাংশই 10-এর উপরে নাম্বার পাইছেন, এবং অনেকেই দেখলাম 14 দুইটাতেই 14-15 খুবই ভালো নাম্বার পাইছেন, ভেরি গুড। কিন্তু না স্যার, রেজাল্ট তো দেননি। আপনারা কি সেকশন 27 কে আমি দিয়ে দিছি, সেকশন 21 কে দিয়ে দিছি, 27 এটা দিই নি, 27 টা দিয়ে দেবো একটু পরেই। যারা 27 সেকশন 21 তারা পেয়ে গেছেন কুইজ 1 এবং 2 এর রেজাল্ট। সো অনেকেই ভুল করছেন এই আপনার ইনভার্টিং নন ইনভার্টিং, আমি ক্লাসে বলে দেওয়ার পরে অনেকে ভুল করছেন ইনভার্টিং কনফিগারেশন, নন ইনভার্টিং কনফিগারেশন, এগুলা ভালো করে বুঝে যাবেন। আমি আবারও বলতেছি, ভিটিসি কার্ভ কিভাবে আঁকতে হয় এগুলা আমি বারবার বলছি, ক্লাসে করাইছি, কুইজও দিছি, তাও ভুল করছেন কয়েকজন। এগুলা ভালো করে করে যাবেন। ভিটিসি কার্ভ, তাই না? 4টা পয়েন্ট লাগবে, মিনিমাম 4টা পয়েন্ট লাগবে। এক হচ্ছে পজিটিভ আউটপুটে, মানে আউটপুট। আচ্ছা, ভিটিসি কার্ভ কি? আচ্ছা, আপনাদের অনেকেই দেখলাম কুইজ 1 এ আমি বলছি ভিটিসি কার্ভ আঁকেন, আপনারা একে রাখছেন উল্টাপাল্টা, কি জানো? ভিটিসি কার্ভ হচ্ছে আউটপুট ভার্সেস ইনপুটের গ্রাফটা। অনেকেই একটা সাইন ওয়েভ এঁকে দিয়ে আসছেন, অনেকেই স্কোয়ার ওয়েভ এঁকে দিয়ে আসছেন, এরকম কিছু না। ওকে, ভিটিসি কার্ভ হবে একটা আউটপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট ভোল্টেজটা, এবং আউটপুট ভোল্টেজের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত হবে? ভিস্যাট আর মাইনাস ভিস্যাট, তাই না? ভিটিসি কার্ভের ওয়াই অ্যাক্সিসে আউটপুট বসাবেন, এক্স অ্যাক্সিসে ইনপুট বসাবেন। 4টা পয়েন্ট মাস্ট লাগবেই, 4টা পয়েন্ট না দিলে আপনি ভিটিসি কার্ভ আঁকতেই পারবেন না। তো ভিটিসি কার্ভ যখন আঁকতে বলবে এই 4টা জিনিস ভালো করে রাখবেন। আর কম্পারেটরে যদি ভিটিসি কার্ভ আঁকতে বলে তাহলে তো ভি রেফারেন্স দেখাইতেই হবে। আপনাদের অনেকেই ভি রেফারেন্স দেখান নাই, পয়েন্টের দেখান নাই, দেখে আমি নাম্বার আধা পয়েন্ট করে কেটে দিছি, 0.5 করে কেটে রেখে দিছি। এই যে ভিটিসি কার্ভ হয় এরকম হবে, এটা হচ্ছে নন ইনভার্টিং এর জন্য, এটা হচ্ছে আপনার রেফারেন্স পয়েন্ট কম্পারেটরের ক্ষেত্রে। আর এই পয়েন্টটা কত? এই যে এই পয়েন্টের কত? এটা মাইনাস ভিসেট না?
আর এই পয়েন্টটা কি প্লাস ভিসেট। এটা হচ্ছে কি ওপেন লুপ নাকি ক্লোজ লুপ? এটা কোন লুপের জন্য? এটা ওপেন লুপ। এগুলো ওপেন লুপ। এরকম স্ট্রেট, এই স্ট্রেট এরকম লিনিয়ার পার্ট পাওয়া যায় কখন? অনেক হাই ওপেন দ্য ফ্লো। গেইন হইলে। অনেক হাই গেইন কোথায় হয়? কারণ আমরা জানি লিনিয়ার রিজিয়নের স্লোপটাই হচ্ছে আপনার গেইন, তাই না? তাহলে এখানে দেখতেই বোঝা যাচ্ছে যে এইখানে স্লোপ খুবই অনেক বেশি, সোজা খাড়া লাইন একটা, তো এটা স্লোপ অনেক বেশি। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা ওপেন লুপ কনফিগারেশন। ওপেন লুপের মধ্যে এবার আসবেন, আচ্ছা ওপেন লুপ হইলো, তাহলে ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? ইনভার্টিং কনফিগারেশন দেখলাম একজন ভুল লিখছিলেন কম্পারেটরে। ইনভার্টিং কনফিগারেশন হচ্ছে যদি ইনপুটটা পজিটিভে দেন, সরি ইনপুট যদি নন ইনভার্টিং টার্মিনালে দেন, তাহলে এটা হচ্ছে নন ইনভার্টিং কনফিগারেশন। এক্ষেত্রে নেগেটিভে রেফারেন্স দিবেন। আর ইনভার্টিং কনফিগারেশন হচ্ছে ইনপুটটাকে দিবেন নেগেটিভে আর পজিটিভে কি থাকবে? রেফারেন্স থাকবে। এটা হচ্ছে ইনভার্টিং, আর উপরেরটা হচ্ছে নন ইনভার্টিং। এগুলো মাথায় রাখবেন। ইনভার্টিং নন ইনভার্টিং এর জন্য ভিটিসি কার্ভটা ডিফারেন্ট উল্টে যাবে জাস্ট। হ্যাঁ, আচ্ছা এরপরে ক্লোজ লুপের জন্য কিরকম হবে জানো? এই যে একটু কার্ভ থাকবে, তাই না? ইয়েস স্যার। কারণ কি ক্লোজ লুপের জন্য আপনার গেইনটা হচ্ছে লিমিটেড, গেইনটা অনেক বেশি না, গেইনটা কন্ট্রোল করা হয়। সো স্লোপ আপনি একটু কম পাবেন, একদম ডিরেক্ট খারাপ স্লোপ পাবেন না। ডিরেক্ট খারাপ স্লোপ মানে হচ্ছে অনেক হাই গেইন। এত হাই গেইন আপনি ওপেন লুপে ক্লোজ লুপে পাওয়া যায় না। সো এটা হয়। সো যদি এরকম হয় যে ক্লোজ লুপের জন্য আপনাকে ভিটিসি কার্ভ আঁকতে বলতে, তাহলে কয়টা পয়েন্ট লাগবে? মিনিমাম 4টা পয়েন্ট লাগবে। পজিটিভ ভিসেট, নেগেটিভ ভিসেট, তারপরে পজিটিভ ভিসেটে যাওয়ার জন্য ইনপুটের ভ্যালুটা, নেগেটিভ ভিসেটে যাওয়ার জন্য ইনপুটের ভ্যালুটা, তাই না? মনে আছে এই 4টা পয়েন্ট যে লাগবে? ইয়েস স্যার। এগুলো দেখাইছিলাম। এটা কিভাবে বের করবেন? স্যার ভিসেট বাই কে, ভিসেট বাই এ। এটা হচ্ছে কি মাইনাস ভিসেট বাই কে। এই কেটা কি অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। এই কে এর ভ্যালু ইনভার্টিং কনফিগারেশনের জন্য কি হবে? মাইনাস আরএফ বাই আরআই। আরআই। আর নন ইনভার্টিং এর জন্য এটার ভ্যালু কি 1 প্লাস 1 আরএফ প্লাস বাই আরআই। এই মাইনাসটা দিতে ভুলবেন না ইনভার্টিং এর ক্ষেত্রে। বারবার বলতেছি, পরীক্ষায় সবাই অ্যানসার করার পরে রিভাইজ করার সময় খেয়াল করবেন কোথাও ইনভার্টিং কনফিগারেশন আছে কিন্তু মাইনাস দেন না, এটা যেন ভুল না হয়। তাহলে এই 4টা পয়েন্ট ছাড়া ভিটিসি কার্ভ আঁকবেনই না, আঁকলে জিরো বসাই দিবে ডিরেক্ট। ওকে, তাহলে এটা গেল। সো এগুলো ভালো করে পড়ে যাবেন, কম্পারেটর ভিটিসি এগুলো পড়ে যাবেন। তারপরে যে আপনাদেরকে এক্সপ্রেশনগুলো দেখাইলাম, এক্সপ্রেশনগুলো পড়ে যাবেন। ডায়োডের জন্য লজিক ইমপ্লিমেন্টেশন দেখানো হয়েছে, এটা লজিক ইমপ্লিমেন্টেশন পড়ে যাবেন। তারপরে ডায়োডের মেথড অফ অ্যাজুম স্টেট পড়ানো হয়েছে, মেথড অফ অ্যাজুম স্টেট পড়ে যাবেন। হ্যাঁ, অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন আছে। আর জি বলেন। স্যার আমাদের কি যে লগারিদমিক অ্যামপ্লিফায়ার, তারপর এক্সপোনেনশিয়াল কনভার্টার, মাল্টিপ্লায়ার ডিভাইডার এগুলো আছে? হ্যাঁ, আপনাদের কি লগারিদম পড়াইছি কিনা বলেন তো? লগারিদম কিন্তু আমি পড়াইছিলাম লাস্ট ক্লাসে, অনলাইন ক্লাসে আমি একদম শেষে দিয়ে লগারিদমের অ্যান্টিলগটা দেখাই দিয়েছিলাম। লগ অ্যান্টিলগ কিন্তু আছে পরীক্ষায়। হ্যাঁ স্যার লগারিদম পড়িয়েছিলেন, কিন্তু স্যার লগারিদমে এক্সপ্রেশনে কিভাবে ইমপ্লিমেন্ট করব এই জিনিসটা স্যার একটু কনফিউশন আছে। হ্যাঁ, এক্সপ্রেশন আপনাদেরকে ওটা আলাদা করে দেখাইতে কি হবে বলেন? আপনাদেরকে ইন্ডিকেটর ডিফারেন্সিয়েটর সব তো দেখাই দিলাম, একই রুলসই তো ফলো করবেন। না স্যার মানে স্যার তাহলে মানে সামনে যদি কিছু ইনটু হয় সেটাকে আরসি আর এর সাথে ইনপুট করে দেব, এই জিনিসটাকে কম খেয়াল করেন লগারিদমের ইয়েটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই। এই যে স্লাইডেই আছে আপনাদের লগারিদমটা। আপনাদের মেথড অফ অ্যাজুম স্টেট থেকে কিছু ম্যাথ করাবো, ওইটার জন্য বসে আছে। এই যে দেখেন লগারিদম হচ্ছে এরকম, তাই না? এই যে এরকম। তো এরকম হলে কি করবেন? এইখান থেকে দেওয়া আছে যে আইএস আর আই। হ্যাঁ, লগারিদম থেকে পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম, তাও একটু প্র্যাকটিস করে যাবেন। এই আর আই, ওই যে আর আই এর ভ্যালুটা আপনাকে বের করতে হবে, আইএস এর ভ্যালু দিয়ে দিবে, সবকিছু এগুলা দিয়ে দিবে। ঠিক আছে, এই যে ভিটি দিয়ে দিবে আপনাদের ক্যান্সার কোশ্চেনে, আইএস দিয়ে দিবে। হ্যাঁ, তারপর আর আই জাস্ট ফর্মুলায় বসাবো। এইপরে ফর্মুলায় বসাবেন। এক্স্যাক্টলি এক্সপ্রেশনটা এরকম করেই দিবে আপনাদেরকে, আপনারা জাস্ট ফর্মুলাটা মাথায় রেখে যাবেন। মানে স্যার এই যে একটা কোশ্চেন ছিল স্যার, এই যে স্যার এরকম স্যার 2 log y যদি থাকে এই জিনিসটা হ্যাঁ, কিভাবে এই জিনিসটা এই যে আপনি খেয়াল করেন এই যে 2 ln y তে কি করছে, আমি এটাই আপনাকে বললাম। যদি আপনার লগারিদমের এক্সপ্রেশনটা কি, লগারিদমের এক্সপ্রেশনটা কি, এই যে এটা না, এই যে ভি আউট ইকুয়ালস টু কি, এটা এক্সপোনেনশিয়াল, সরি লগারিদমে আসে মনে করেন।
এই হচ্ছে আপনার লগারিদম। লগারিদমের এক্সপ্রেশনটা কি বলেন তো? minus vt ln vi by মাইনাস rs r1 ভিটি লন বিআই বাই আর এস ইন্টু আর আই, তাই না? তো এই যে এখানে এইরকমই করতেছে, দেখেন আপনাকে এখানে বলছে 2 লন ওয়াই বের করতে। তো 2 লন ওয়াই বের করা মানে কি আসলে? ওই যে আউটপুটে আপনি কি পাচ্ছেন খেয়াল করেন, 1 বাই আইএস দিয়ে রাখছেন। হ্যাঁ, একটা ডায়োড দিবেন ফিডব্যাকে, আউটপুটে যেটা পাচ্ছেন ওটাই হচ্ছে আপনার 2 কে লনের মধ্যে ফেলেন তো কি আসে খেয়াল করেন। এই যে এখানে আপনার সুন্দর করে দিয়ে দিছে, এই যে ভিটি ভ্যালু দিয়ে দিবে, দেখছেন? এই যে খেয়াল করেন, এই যে ভিটির ভ্যালু দিয়ে দিছে না এখানে কর্নারে, খেয়াল করেন। এই যে দেখেন ভিটির ভ্যালু দিয়ে দিছে, এরকম ভিটির ভ্যালু আপনাকে দিয়ে দিবে। ফর্মুলা ছিল আমার যতটুকু মনে পড়ে, ভিটি লন ভি ইন বাই আর আই আই এস, তাই তো? এটাই না ছিল? তাহলে এই ভিটিটাই হচ্ছে আপনার 2 এর সমান কিনা বলেন? oh yes sir এই যে দেখেন এই যে ভিটি। হ্যাঁ, সো এখান থেকে আপনি এগুলাকে বের করে টোরে তারপরে আসলে 1/2 করতেছেন, সো এখান থেকে বের করবেন আর কি। হ্যাঁ, লগারিদম নিয়ে অতটা চিন্তা করার দরকার নেই, এগুলো খুব একটা পরীক্ষায় আসে না, সমস্যা নেই। স্যার আসলেও ভিটি আর আইএস এসবের মান দেওয়া আছে। এক্স্যাক্টলি, এগুলো ভ্যালু দিয়ে থাকবে। এই যে দেখেন ভিটি 1 দিয়ে দিয়েছে, আইএস আর এফ 1 দিয়ে রাখছে, আপনি এখান থেকে ভ্যালুগুলো বের করে জাস্ট বসাই দিবেন। কথা বুঝছেন? এই যে এখানে আবার দিয়ে দিয়েছে, এই যে সেইটা মাল্টিপ্লায়ারটা আমি দেখাইনি আপনাদেরকে, মাল্টিপ্লায়ার নিয়ে চিন্তা নেই, সমস্যা নেই। তো এই যে ওয়াইটা দেখেন, এই ওয়াই এর একটা ডায়োড, এটা হচ্ছে লগারিদম না, এটা হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল। তো এই যে দেখেন 2 লন ওয়াই, ওকে। এখানে যে ফর্মুলার দিকে আসেন, ভি আউট হচ্ছে মাইনাস ভিটি লন ভিআই বাই আইএস আর আই, ওকে। আইএস আর আই এর ভ্যালু আপনাকে 1 ধরতে হবে, তাই না? যদি ওয়াই আনতে চান, বলেন তো? যদি আপনি এই দেখেন, যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান 2 লন ওয়াই, যদি ইমপ্লিমেন্ট করতে চান তাহলে কি, এই যে ভি আইটাই তো ওয়াই, তাই না? তাহলে আইএস আর আই এর ভ্যালু কত আসলে এখানে? 1 কিনা বলেন তো? জি স্যার। তাহলে আর আই এর ভ্যালু কত হইলো? 1 বাই আইএস হইলো। এই আর আই এর ভ্যালু লিখবেন 1 বাই আর এস, এটা বুঝছেন? যদি আপনাকে বলে 2 লন ওয়াই ইমপ্লিমেন্ট করেন, এখন আপনি জানেন ফর্মুলা হচ্ছে এটা, ভি নট ইকুয়ালস টু মাইনাস ভিটি লন ভিআই বাই আইএস আর আই। তাহলে ভিটি ভি ইনটা হচ্ছে তো ইনপুট, ইনপুটটার লগারিদমই তো আউটপুটে পাবেন, সেই ইনপুটটাই দিয়ে দিছে ওয়াই। তাহলে নিচে কত আছে? 1 আছে না? তো নিচে কি আছে? যে আইএস আর আই তাহলে ইকুয়ালস টু 1 হয়ে গেল। এটা কি বুঝছেন? আইএস আর আই ইকুয়ালস টু 1 হইছে কিভাবে? ফর্মুলাটা মাথায় রাখবেন, ভিআইটা হচ্ছে আপনার ওয়াই, ইনপুটটাই ভিআইটা হচ্ছে ইনপুট। এখানে লন 2 লন ওয়াই মানে হচ্ছে ওয়াইটা ইনপুট, তাহলে ওয়াই দিয়ে দিলেন। তাহলে ওয়াই এর নিচে কিছু একটা আছে, যে ভি এর নিচে ভিআই এর নিচে কিছু একটা আছে, এখানে ওয়াই এর নিচে কত আছে? বাই ডিফল্ট 1। তাহলে ফর্মুলা হিসাবে 1 এর সাথে আপনার আইএস আর আইটা সমান করে নিয়েছেন, তাই তো? কারণ ভিআই হচ্ছে ওয়াই, ওয়াই এর নিচে আছে 1, আর এখানে ভিআই এর নিচে আইএস আর আই, তাহলে আইএস আর আই ইকুয়ালস টু 1, তাই তো? সেই আর আই ইকুয়ালস টু 1 নিচ্ছেন, সেখানে তাহলে আর আই ইকুয়ালস টু 1 বাই আইএস পেয়ে গেলেন। আর এই ভিটিটা আপনাকে দিয়ে দেবে, না দিলে আপনি ডিরেক্ট লিখে দিবেন ভিটি, সমস্যা নেই। কথা বুঝছেন? মানে স্যার যে কোনো দুইটা দিয়েই দেওয়া লাগবে, ভিটি আর তাহলে এই যে আইএস দিয়ে দেওয়া লাগবে, এক্স্যাক্টলি, বাকিগুলো আমরা নিজেরা মনে করব। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে আপনি যেহেতু আর আই এর ভ্যালুটা ঠিক মতো লিখবেন, আর কোনো কিছুই লাগবে না। কথা বুঝে গেছে? ওকে স্যার। তো এরকম আসবে আর কি। আচ্ছা, এখন আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করেন, আপনাদের পরীক্ষায় হাইব্রিড প্রবলেম আসার সম্ভাবনা অনেক বেশি। যে এরকম হাইব্রিড প্রবলেম দেখেন তো কি কি আছে এখানে। একটা ক্লোজ লুপ কনফিগারেশনের ইনপুটে কি দিয়ে রাখছে? ডায়োডের একটা সার্কিট দিয়ে রাখছে কিনা বলেন তো? yes sir সবাই একটু খেয়াল করেন। আমি কিন্তু স্লাইড ম্যাথ, আমি আপনাদেরকে যা যা সাজেশন দিচ্ছি সেগুলো থেকে আমি বলছিলাম যে স্লাইডের কোনো ম্যাথ বাদ দিবেন না, সেই ম্যাথগুলো সলভ করে গেলেই পারবেন। খেয়াল করেন এখানে আপনার কি দিয়ে দিছে। আচ্ছা, এই প্রবলেমটা মানে এই ডায়োডের এতটুকুর এই প্রবলেমটা আমি আপনাদেরকে একটা পিডিএফ দিছিলাম, মনে আছে? মেথড অফ অ্যাজম্পটেড এক্সাম্পল। জি স্যার হ্যাঁ, ওইটার মধ্যে কিন্তু এটা সলভ করা আছে, এই পার্টটুকু সলভ করে দিছি আমি। কথা বুঝছেন?
সো আপনি খেয়াল করেন এটা একটা কোন কনফিগারেশন, ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? নন ইনভার্টিং। নন ইনভার্টিং। নন ইনভার্টিং এর ইনপুটে কত দিয়ে রাখছেন? VA। VA টা আসলে কি বলেন তো? এই পুরো ডায়োডের সার্কিটের আউটপুটটা না, এই পয়েন্টের আউটপুট, এই পয়েন্টটাই ভোল্টেজটাই তো VA, তাই না? Yes, sir. জি স্যার। তাহলে এই নন ইনভার্টিং এর ইনপুটটা মানে VA টা যদি আপনাকে বের করতে হয় তাহলে এই পুরো সার্কিটটা সলভ করতে হবে। এই সার্কিটটা সলভ করা মানে হচ্ছে এই DI টা কি ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে এটা বের করা, তাই না? তাই কি না? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনি আগে মেথড অফ অ্যাসাম্পশন ইউজ করে আপনি এই কোশ্চেনটা একটা পুরোটার 15 মার্কসের একটা কোশ্চেন থাকতে পারে, হয়তো এ বিতে বলবে, এতে বলবে যে মেথড অফ অ্যাসাম্পশন ইউজ করে দেখাও ভি এর ভ্যালু বের করো এবং ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের ভ্যালু বের করে দেখাও। তাহলে এতে পেয়ে গেলেন। দেন বিতে গিয়ে বলবে যে এখন ইয়াতে এই নন ইনভার্টিং কনফিগারেশনের আউটপুট বের করো। তো এই নন ইনভার্টিং কনফিগারেশনের ইনপুট হচ্ছে VA, যেটা কিনা এতে বের করছেন আপনি। এই বলাবান কথা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করেন আপনাকে আমি এই নন এই মেথড অফ অ্যাসাম্পশনের এই ম্যাথটা আপনাদেরকে আমি যেখানে করাইছি ওইখানে যাই। আমি আপনাদেরকে এটা দিয়ে দিছিলাম, কিন্তু আমার মিটিংটা শেষ হয়ে যেতে পারে, আমি আরেকটা লিংক দিব, আপনারা জয়েন করিয়েন। হ্যাঁ, যদি শেষ হয়ে যায় আর কি, শেষ হয়ে যাওয়ার কথা না, তাও দেখি। না, আই গেস মিটিং শেষ হবে না। যদি হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে একটা লিংক দিব আর কি। হ্যাঁ, মাথায় রাখিয়েন এটা, কারণ এই মেথড অফ অ্যাসাম্পশনের একটা দিনে ম্যাথ করাই দিলে আপনাদের জন্য ইজি হবে। আই হোপ খেয়াল করেন, এই যে এই স্লাইডটা করে যাবেন। এই যে দেখেন, এটাই কি ওই ম্যাথটা না? কিছুটা ওইরকম না বলেন তো? এটা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই আশা করি। Yes, জি sir. স্যার। এইরকমই না কিছুটা? Yes, sir. তাহলে এটা আমি আপনাদেরকে অলরেডি সলভ করে দিছি, তাও আমি এখন আপনাদেরকে মানে আমি এখানে লিখে দিছি, তাও এটাকে আপনাদেরকে লাইভ একটু আমি সলভ করে দেখাই। খেয়াল করেন, আমি সার্কিটটা আঁকি আগে। হ্যাঁ, এটা 4K, এখানে আপনি 5 ভোল্ট দিলেন, এটা হচ্ছে 1K, এটা গ্রাউন্ডেড, আর এইখানে হচ্ছে আপনার ডায়োডটা উপরে একটা ভোল্টেজ রেজিস্টার দিয়ে আর একটা ভোল্টেজ সোর্স 3 ভোল্ট, এটা 1K, এটা 2K। খেয়াল করেন, আমি বলে দিলাম যে আপনার এই যে ডায়োডটার ক্ষেত্রে আপনি VD1 = 0.7 ধরবেন। কথা বুঝছেন সবাই? সবাই কি আছেন? Yes, sir. হ্যাঁ, এখন আমি আপনাকে যদি এটা কি মেথড অফ অ্যাডজাস্টার দিয়ে সলভ করতে বলি, এটা অনেক সহজ একটা ম্যাথ। এত সহজ আমি জানি না পরীক্ষা আসবে কিনা জানি না, আমি শিওর না। জাস্ট আমি এটা করে দেখাচ্ছি যে অ্যাজিউম করলেন যে D1 ইন কি ইন ফরওয়ার্ড বায়াস, মানে FB লিখলাম, ইন ফরওয়ার্ড বায়াস। তাহলে যদি ফরওয়ার্ড বায়াস হয় আপনি কি জানেন? VD1 = কত? 0.7 ভোল্ট, এবং আপনাকে প্রুফ করতে হবে VD1 > 0। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস বের করতে হবে, Vout = কত সেটা বের করতে হবে। এই জায়গাটা হচ্ছে Vout মনে করেন, ঠিক আছে? এতটুকু বুঝছেন? যদি ফরওয়ার্ড বায়াস অ্যাজিউম করেন তাহলে এটাই তো আপনার, এটা হচ্ছে আপনার ধরে নিবে, এটা আপনি জানেন অলরেডি, এটা আপনাকে প্রুফ করতে হবে, তাই না? Yes, sir. হ্যাঁ, তাহলে আপনি যেহেতু ফরওয়ার্ড বায়াস ধরছেন তাহলে আপনি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকতে হবে। এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে আঁকবেন? এই দেখেন, এটাকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে কিনা বলেন তো? Yes, sir. খেয়াল করেন, এটা 1, এটা 2,
এটা 1 এটা 4। তাহলে দেখেন তো এটা নেগেটিভ এটা পজিটিভ, কেন নেগেটিভ পজিটিভ এভাবে দিচ্ছি কারণ ডায়োডটা এভাবে দেওয়া আছে, ডায়োডের নেগেটিভের জায়গায় নেগেটিভ টার্মিনাল দিবেন ভোল্টেজ সোর্সের। তাহলে এটা হচ্ছে আপনার সার্কিট, তাই তো? কথা বুঝে গেছে? হ্যাঁ, তাহলে এখান থেকে এবার আপনাকে বের করতে হবে এই ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আপনাকে বের করতে হবে, তাই তো? এই ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা বের করার উপায় আছে অনেকগুলো। আচ্ছা আরেকটা জিনিস করবেন, এরকম ক্ষেত্রে আপনাদেরকে আমি একবার বলছিলাম আগে যে আপনারা ট্রাই করবেন যে এই ভোল্টেজ সোর্সগুলোকে যদি আপনাদের কনফিউজিং মনে হয় তখন এই ডায়োড এগুলাকে আপনারা কি দিয়ে রিপ্রেজেন্ট করবেন? ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন চাইলে। হ্যাঁ, বলেন তো, একই কথা না? স্যার একই কথা না? হ্যাঁ, আচ্ছা একটু হোল্ড করেন। হ্যাঁ, আচ্ছা এখানে এবার দেখেন ডায়োডের মধ্যে দিয়ে যদি আপনি কারেন্টটা বের করতে চান আপনাকে এখানে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। কেসিএল অ্যাপ্লাই করতে হবে কিনা বলেন তো? জি স্যার। কেসিএল অ্যাপ্লাই করতে হবে। এই কেসিএল অ্যাপ্লাই, আচ্ছা আপনি যেহেতু ফরওয়ার্ড বায়াস আমি অ্যাজিউম করে নিছি, তাহলে আমি ফরওয়ার্ড বায়াস দিয়ে দেখাই দিই, কোনো সমস্যা নেই। আপনি স্যার এই দুইটা মানে দুইটা নোড ধরে নোডাল অ্যানালাইসিস করলে হবে না? জি, আপনারাকে এই দুইটা নোডের দুইটা ভোল্টেজ V1 আর V2 ধরেন। হ্যাঁ, এই V1 এখানে আপনি কারেন্ট আছে কি কি বলেন তো আমাকে বলেন। এই কারেন্টের ডিরেকশন এদিক থেকে এদিকে ধরতেছি, কেন ধরতেছি? কারণ এটা পজিটিভ এটা নেগেটিভ, তাই না? ভোল্টেজ সোর্সের, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে। এই দিকে ধরতেছি নিচের দিকে যাচ্ছে, কারণ কি এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের দিকে যাবে, তাই তো? স্যার হ্যাঁ, আর এটাকে ধরলাম এটাও ভেতর দিকে যাচ্ছে, কেন ভেতর দিকে ধরতেছি? কারণ এটা পজিটিভ এটা নেগেটিভ। ওকে, ধরলাম এদিকে। আচ্ছা যদি উল্টা ধরতে চান কোনো সমস্যা নেই, এই যে এদিকে নিলাম। ওকে, এবার V1 নোডের জন্য কারেন্ট পেয়ে গেলেন। V2 এর জন্য দেখেন একটা কারেন্ট হচ্ছে এখানে আর একটা কারেন্ট নিচের দিকে যাবে আর একটা কারেন্ট হচ্ছে ভেতর দিকে যাবে, তাই তো? স্যার ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলেন V1 আর V2 এই দুইটা নোড আসলে কি সুপার নোড হয়ে গেছে না? ইয়েস স্যার। এটা কি বুঝছেন সুপার নোড না? ওই যে 250 তে পড়ে আসছেন নোডাল অ্যানালাইসিসে সুপার নোড, ইয়েস স্যার। এটা আসলে সুপার নোড হয়ে গেছে। সুপার নোডের সলিউশন আপনাদেরকে করাইছিলাম ক্লাসে, আমি অ্যাসাইনমেন্টও দিছিলাম এইগুলোর জন্য, কারণ এই টাইপের কোশ্চেন দিয়ে দিতে পারে। এখন এই চলে আসতে পারে আর কি। এখন এই সুপার নোড যেন কিভাবে করেন মনে আছে যে V1 ডিভাইড বাই V1 আর V2 এর ইকুয়েশন একসাথে করব। এক্স্যাক্টলি একসাথে করতে হবে। তাহলে V1 বাই 1 দিলে কি পাবেন? এই কারেন্টটা পেয়ে যাবেন কিনা বলেন তো? ইয়েস স্যার। প্লাস খেয়াল করেন আমি এই কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ধরতেছি? গ্রাউন্ড থেকে B1 এর দিকে। এখান থেকে এই দিকে ধরতেছি, যে এটা 5 ভোল্ট, 5 ভোল্ট থেকে নিচের দিকে ধরতেছি। তাহলে কি লিখবেন এখানে? 5 মাইনাস V1 ডিভাইড বাই কি, কোন রেজিস্টার দিয়ে যাচ্ছে? 4 কিলো ওহম দিয়ে যাচ্ছে না? বুঝছেন কিনা বলেন? যে এই কারেন্টটা মনে করেন একটা I1, এটা হলো I2, হ্যাঁ এটা ধরেন I3, এটা ধরেন I4। তাহলে আপনার এই যে I2 তো পেয়ে গেলেন, I2 হচ্ছে এটা V1 বাই 1, I1 কি পাবেন? এই যে 5 ভোল্ট মাইনাস V1 করে 4 দিয়ে ডিভাইড করলে তো হয়ে গেছে, তাই তো? এটা বুঝছেন? প্লাস প্লাস করবেন এবার, এই যে প্লাস, এই যে যেহেতু সুপার নোড তাহলে V1 আর V2 দুটোকে একই নোড ধরে নেবেন আসলে। তাহলে এবার V1 এর জন্য ক্যালকুলেশন হয়ে গেছে, V2 এরটা করেন। V2 টা কিভাবে দেখেন? I3 কিভাবে বের করবেন? V2 বাই 2, তাই তো? প্লাস I4 কিভাবে বের করবেন? এই যে এটার ভোল্টেজ কত? 3 ভোল্ট ছিল মনে আছে? এই কারেন্টে আমি ডিরেকশন I4 এর ডিরেকশন কোন দিকে? 3 ভোল্ট থেকে V2 এর দিকে। 3 মাইনাস V2 বাই 1 এই স্লোপ দিয়ে এই ধরনের একটা আইডিয়া কিভাবে নিয়ে আসা যায়? কথা বলতেছেন কোন কম্পোনেন্ট ইউজ করে? যে কম্পোনেন্ট আমরা ইউজ করে আনতে পারি সেটা হচ্ছে একটা রেজিস্টর ইন সিরিজ উইথ ভোল্টেজ সোর্স। আপনাদের কারো মাইক অন করেন, একটু মিউট করেন কাইন্ডলি। তো এটা হ্যালো, আপনাদের কি সবার ক্ষেত্রে এই গ্লিচটা হয়েছে নাকি শুধু আমি এরকম শুনতে পাইছিলাম? হয়েছে স্যার। আচ্ছা তাহলে কারো মনে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা খেয়াল করেন, তাহলে আপনি এই একটা ইকুয়েশন পাইলেন না? বলেন তো, এই একটা ইকুয়েশন পেয়ে গেছেন। আরেকটা ইকুয়েশন কি নোডাল অ্যানালিসিসের ক্ষেত্রে? আরেকটা ইকুয়েশন কি মনে আছে?
এই যে Yes, V2 sir. minus So V1 V2 minus equals to 1 0.7 ভোল্ট, তাই কি না বলেন তো? এই যে V2 minus V1 equals to 0.7 ভোল্ট, এই যে এই ভিডিটাই। তাহলে আবার আপনার কাজ কি? এই ইকুয়েশন 1 calculator. আর ইকুয়েশন 2 এই দুটাকে কি করবেন? সলভ করবেন। এই দুটাকে সলভ করবেন। সলভ করলে দেখবেন অ্যান্সার আসবে এরকম যে V1 equals to এরকম একটা অ্যান্সার আসবে যে আপনার V1 equals to 1.163 এর মতো একটা অ্যান্সার আসবে, আর V2 এর ভ্যালু আসবে আপনার 1.863 এরকম একটা অ্যান্সার। আমার তো তাহলে V2 টাই লাগবে, right? হ্যাঁ, আপনার লাগবে আইডি বের করা। তাহলে V2 পেয়ে গেছেন, VI পেয়ে গেছেন, তাই না? এবার কি কারেন্টগুলো কি বের করা সহজ না বলেন তো? Yes, sir. এই ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই তো বের করবেন। আচ্ছা। হ্যাঁ, এই ডায়োডের মধ্যে কারেন্টটা বের করবেন। এই নোডের ক্ষেত্রে কারেন্টটা কি হবে বলেন তো? এটা আর এইটা, একটা ইনগোয়িং একটা আউটগোয়িং, তাই কি না বলেন? Yes, sir. একটা ইনগোয়িং একটা আউটগোয়িং। তাহলে ওইখান থেকে আপনি I1টা বের করবেন, মানে এই কারেন্টটা বের করবেন, এই কারেন্টটা বের করবেন আর এই কারেন্টটা বের করবেন। তারপরে এইটা ইকুয়েশন ধরে আপনি অ্যান্সার প্রুফ করে দিবেন। আপনি আমাকে বলেন ডায়োড কি, কারেন্ট যদি যায়, যদি ফরওয়ার্ড বাইসে থাকে, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? এদিক থেকে এদিকে যাবে না ডায়োডের কারেন্টটা? Yes, পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে না ডায়োডের কারেন্ট? তাহলে অবভিয়াসলি ডায়োডের জন্য আপনি এদিকে ধরবেন, আইডি ধরবেন। তাহলে এই পয়েন্টে যদি KCL অ্যাপ্লাই করেন কি হবে বলেন তো? আইডি আউটগোয়িং প্লাস হচ্ছে এই যে এই কারেন্ট, এটাকে কি ধরছিলাম? I3 ইকুয়ালস টু কি? এটাকে I4 ধরছিলাম, ইকুয়ালস টু I4, তাই কি না বলেন তো? yes sir, yes sir. ইকুয়ালস টু I4। এই I3 তো বের করে ফেলবেন। যদি V2 জেনে এই পয়েন্টের ভোল্টেজ পেয়ে যান তাহলে I4 বের করা খুব সহজ। 3 মাইনাস V2 ডিভাইড বাই 1 দিবেন। আর I3 ও বের করা খুব সহজ, কি? V2 বাই 2। তাহলে আইডি পেয়ে যাবেন কিনা বলেন তো? Yes sir. আইডি যদি পেয়ে যান তাহলে তো হয়ে গেল। আইডির ভ্যালু যদি এখন 0 চেয়ে বড় হয় তাহলে বলবেন ওকে ফরওয়ার্ড বায়াস। কথা বুঝতে পারছেন? Yes sir. ওকে, এবার আসেন সেম সার্কিটটাই। আমি তো এখন ইনিশিয়ালি ফরওয়ার্ড বায়াস ধরে করছিলাম। মনে করেন যে না, আমি প্রথমে ধরলাম, অ্যাজিউম করছিলাম যে রিভার্স বায়াস। তাহলে কেমন হবে অ্যান্সারটা? আপনারা শুরুতেই একজন বলছিলেন যে আমি যদি দুইটাকে ফরওয়ার্ড বায়াস ধরে করি আর এটা দুইটাকে যদি নেগেটিভ রিভার্স বায়াস ধরে করি অ্যান্সার কি সেম আসবে কিনা, আমি ওইটাই দেখানোর জন্য করতেছি। এটা 1 ছিল, এটা 2 ছিল, এটা 1 ছিল, এটা 4 ছিল, এটা 5 ভোল্ট, এটা 3 ভোল্ট, তাই কি না বলেন তো? এরকম ছিল না? এবার আমার অ্যাজাম্পশন, আমি ওই যে ফরওয়ার্ড বায়াস ধরে করছিলাম এবং আমার অ্যাজাম্পশনটা কারেক্ট ছিল। কিন্তু যদি মনে করেন আপনি শুরুতে যদি কেউ একজন যদি রিভার্স বায়াস ধরে বসেন তখন কি হইতো? মনে করেন অ্যাজিউম করলেন যে D1 ইন রিভার্স বায়াস। রিভার্স বায়াস হলে কন্ডিশন কি জানো? ভিডিটা কি Open হবে? circuit. এটা ওপেন হবে। প্রুফ করতে হবে আইডি ইকুয়ালস টু 0, তাই তো? অথবা আইডি ইকুয়ালস টু 0 প্রুফ করতে হবে, অথবা VD1 ইকুয়ালস টু কত প্রুফ করতে হবে? লেস দেন 0.7 প্রুফ করতে হবে না স্লাইড হিসেবে? Yes sir. মনে আছে এটা আপনাদের? Yes, sir. স্লাইডে বলছিলাম যে রিভার্স বায়াস হলে দুইটা জিনিস প্রুফ করতে হবে। এক, আইডি ইকুয়ালস টু 0 প্রুফ করবেন, অথবা ডায়োডের ভোল্টেজ যেটা সেটা 0.7 এর চেয়ে কম সেটা প্রুফ করতে হবে। কারণ কি ডায়োডের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স যদি আপনার ডায়োডের ওই যে ভিডিএ চেয়ে কম হয় তাইলে তো একমাত্র রিভার্স বায়াস হবে, তাই না? Yes, sir. এটা কি সবাই বুঝছেন? রিভার্স বায়াসের এই জিনিসটা কি কেউ বুঝেন না এমন কেউ আছে? আপনারা অনেকেই অ্যাটেন্ড করছেন, আমি জানি না সবাই কি বুঝতেছেন কিনা, আর সন্দেহ হচ্ছে যে সবাই বুঝতেছেন কিনা। বুঝতেছি স্যার। কতজন অ্যাটেন্ডেন্ট আছে আপনারা টোটাল? তাহলে আপনারা পার্টিসিপেন্টস হচ্ছে অনেকেই তো আছেন। 35. কয়েকজন লিভ নিচ্ছেন, আবার কয়েকজন জয়েন করতেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের যদি রিভার্স বায়াস অ্যাজিউম করেন তাহলে প্রুফ করতে হবে যে কোনো দুইটার একটা। এক, আইডি ইকুয়ালস টু 0 এবং এই ডায়োডের দুই টার্মিনালের যে ভোল্টেজটা সেটার ডিফারেন্সটা ডায়োডের ভোল্টেজের চাইতে কম। এই কারণেই ডায়োডের দুই মাথার টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সটা এনাফ না হওয়ার কারণে ডায়োডটা অ্যাক্টিভেট হয় না, এটাই প্রুফ করবেন। ওকে,
আইডি ইকুয়ালস টু 0 প্রুফ করবেন, অথবা ডায়োডের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সটা 0.7 বা VD এর চেয়ে কম, এটা প্রুফ করলেই তো হয়ে গেল যে আপনার ডায়োডটা রিভার্স বায়াস, তাই তো? আচ্ছা, তাহলে এবার ফার্স্ট কাজ হচ্ছে ডায়োডটা রিভার্স বায়াস হলে তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করা। ইকুইভ্যালেন্ট সার্কিট কি? ওপেন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করবেন, তাই কি না বলেন তো? এরকমই কিনা ব্যাপারটা, বলেন তো? জি স্যার। তাহলে এখান থেকে তো দেখেই বোঝা যাচ্ছে যে আইডি ইকুয়ালস টু কি, যদি ওপেন তাহলে আইডি ইকুয়ালস টু 0, এটা হয়ে গেল। এবার আপনি প্রুফ করবেন যে এই নোডের ভোল্টেজ, মনে করেন V1, আর এই নোডের ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজের ডিফারেন্সটা যেটা V2 মাইনাস V1, এটা স্মলার দ্যান 0.7, এটা প্রুফ করে দিলে তাহলে প্রুফ হয়ে গেছে যে এটা রিভার্স বায়াস। তাহলে এই যে V1টা কিভাবে বের করতে পারবেন, কেউ কি বলতে পারবেন V1 কিভাবে বের করবেন? খুব সহজ, কিন্তু ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা দিলেই ভোল্টেজ ডিভাইডার হবে। এক্স্যাক্টলি ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে দেবেন। এই যে দেখেন এই 5 ভোল্টটা 4 আর 1 এর মধ্যে ডিভাইড হচ্ছে না, যেহেতু এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে না, তাই না? ইয়েস স্যার। তাহলে আপনি দেখেন V1 কিভাবে বের করবেন। V1 হবে কোনটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা, 1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, 1 ডিভাইড বাই 4 প্লাস 1 ইনটু 5, এই একটা পাবেন। আর একটা হবে V2, V2 হবে কি 3 ইনটু এই যে 2 ওহম, এটার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটাই হচ্ছে আপনার ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করবেন, 2 ডিভাইড বাই 1 প্লাস 2, তাই না? বুঝতে পারছেন? তাহলে এই V1 আর V2 আপনি যদি বের করেন, আপনি খেয়াল করবেন যে একটা হচ্ছে 2 ভোল্ট আর একটা হচ্ছে 1 ভোল্ট। এই যে এই নোডের ভোল্টেজটা, মানে এই যে এটা V2টা, এটা হচ্ছে 2 ভোল্ট। খেয়াল করেন তো 2 ভোল্ট কিনা? এটা কি 1 ভোল্ট? মানে নরমাল ক্যালকুলেশনে বোঝা যাচ্ছে 1 ভোল্ট। তাহলে কি ভোল্টেজ ডিফারেন্সটা কি হলো? স্যার পজিটিভ। পজিটিভ কিনা বলেন? V2 মাইনাস V1 কি হলো? V2 মাইনাস V1 কেন করতেছেন? কেন V1 মাইনাস V2 করতেছেন না? কারণ V2টা হচ্ছে ডায়োডের পজিটিভ টার্মিনালে দেওয়া, তাই না? তাহলে পজিটিভ থেকে নেগেটিভ থেকে বিয়োগ করতে হবে। V2 মাইনাস V1 করছেন কত হইলো? গ্রেটার দেন 0.7 হইছে না? কারণ 1 তো V2 মাইনাস V1 হচ্ছে 1, এই যে V2 এর ভ্যালু 2 ভোল্ট পাইছেন, V1 এর ভ্যালু 1 পাইছেন ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে। তাহলে আপনি বলেন তো আপনার মানে আপনার ক্যালকুলেশন বলতেছে যে ডায়োডের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স 0.7 এর চাইতে বেশি, তার মানে ডায়োডটাকে অ্যাক্টিভেট করার জন্য এনাফ। কিন্তু আপনার অ্যাজাম্পশন হচ্ছে ডায়োডটা রিভার্স বায়াস, তাহলে কি অ্যাজাম্পশনটা অবভিয়াসলি রং, তাই না? ইয়েস স্যার। তাহলে এই কন্ডিশনটা প্রুফ হয়ে গেল, এই কন্ডিশনটাও প্রুফ হয়ে গেল যে, আচ্ছা এই কন্ডিশনটা প্রুফ করতে পারেন নাই, সরি। আপনি যদি প্রুফ করতে পারতেন যে ডায়োডের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স 0.7 এর চেয়ে কম, তাহলে আপনার অ্যাজাম্পশনটা সঠিক হতো, মানে আপনি যে রিভার্স বায়াস অ্যাজিউম করছেন সেটা সঠিক হতো। কিন্তু আপনি দেখলেন যে না, ডায়োডের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স আসলে 0.7 এর চেয়ে কম না, বেশি। তাহলে অ্যাজাম্পশনটা কি সঠিক হলো নাকি ভুল হলো যদি রিভার্স বায়াস অ্যাজিউম করতেন? তাইলে স্যার রং হইতো। রং হইতো, তাই না? কিন্তু ওই যে আমি আগে ফরওয়ার্ড বায়াস দেখাই দিছি, তো আপনাদেরকে দুইটাই দেখাইছি, সেম ম্যাথেই দুইটাই দেখাই দিছি যে ফরওয়ার্ড বায়াস হলে কি হতো, রিভার্স বায়াস হলে কি হতো। রিভার্স বায়াস যদি আপনি অ্যাজিউম করতেন তাহলে অ্যাজাম্পশন রং আসতো, তখন আপনাকে ফরওয়ার্ড বায়াস করতে হতো। এখন আপনি অনেকেই বলেন যে স্যার আগে যদি রিভার্স বায়াস করি তাহলে কি আমাকে ফরওয়ার্ড বায়াস প্রুফ করতে হবে? আপনি প্রুফ রিভার্স বায়াস ধরে যদি রং প্রুফ হয় তাহলে আপনি লিখে দিতে পারেন যে হ্যাঁ ওটা ফরওয়ার্ড বায়াস, এতটুকু ক্যালকুলেশন কনসিডার করা যায়। কিন্তু কথা হলো যদি আপনি ওইটা করেন, ওটা করলে কি হবে দেখবেন আলটিমেটলি আপনার ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে না, কতটুকু কারেন্ট যাচ্ছে না যাচ্ছে, এই যে দেখেন এখানে কি করছেন, আলটিমেটলি ডায়োডের মধ্যে আপনাকে কোশ্চেনে জিজ্ঞাসা করে বসবে যে ডায়োডের কারেন্ট কত বা ডায়োডের এই দুই টার্মিনালের ভোল্টেজ কত, এই যে V2 V1 এর ভ্যালু, এগুলো কোশ্চেনে চেয়ে বসবে। তাহলে এই V1 V2 আর ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট বের করার সময় কি সেম প্রসিডিউর গুলো আবার বারবার করতে হবে নাকি ক্যালকুলেশন? বুঝতে পারছেন? ক্যালকুলেশন গুলো করাই লাগবে, কোশ্চেনের অ্যান্সার করতে গেলে ক্যালকুলেশন গুলো আগে হোক পরে হোক করতে হবে। তবে হ্যাঁ, আপনারা যদি একজন ফরওয়ার্ড বায়াস ধরেন, মনে করেন ফরওয়ার্ড বায়াস দেখলেন যে না, ফরওয়ার্ড বায়াসে দেখলেন যে না অ্যাজাম্পশন রং, তাহলে অবভিয়াসলি রিভার্স বায়াসই হবে। এটা একটা প্রুফ করে আরেকটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ওই ক্যালকুলেশনের সাপেক্ষে দেখবেন সবগুলোই করতে হচ্ছে একটা সময় গিয়ে। আপনারা কি ক্লিয়ার আমার কথা? ইয়েস স্যার। তাহলে এইরকম হাইব্রিড প্রবলেম আসতে পারে কিনা বলেন? এরকম হাইব্রিড প্রবলেম দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো হাইব্রিড প্রবলেম যেটা দেখাইলাম আপনাদেরকে স্লাইডে আছে আপনাদের, এগুলা কিন্তু আমি ক্লাসে সময় পাইনি দেখে করাইনি, বাট এখন দেখাই দিচ্ছি। এই জন্য এই যেমন এটাই মাত্র একটু আগে সলভ করে আসছি আমরা। তো এটার এই যে ভি, এটা বের করতে পারবেন কিনা বলেন তো? ডায়োডটা ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে, এরকম করে ভি এটা বের করতে পারবেন, রাইট? সবাই কি পারবেন?
ভিএ বের করতে পারবেন। এই ভিএ যদি বের হয় তারপরে এরপর থেকে আরেকটা কোশ্চেন শুরু হয়ে যাবে, তখন এই ভিএটাই হচ্ছে আপনার নন ইনভার্টিং কনফিগারেশনের ইনপুট। সো এই যে মেথড অফ অ্যাজাম্পশন গুলো ভালো করে করবেন। আচ্ছা আমরা আপনাকে একটা দেখাইছি, তো আরেকটা এরকম হতে পারে যে আমি যে পিডিএফটা দিছি ওই পিডিএফ এর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই কম। স্যার জি পিডিএফ এর এক নাম্বারটা কি স্যার দুইটাই রিভার্স করে দেখানো যাবে? খেয়াল করেন, যা ইচ্ছা করতে পারেন, রং যদি প্রুফ হয় তাহলে কি ফরওয়ার্ড বায়াস হবে, তাই না? আচ্ছা এই যে এই ম্যাটার কথা উনি বলতেছেন, সবাই একটু দেখেন, সবাই দেখতেছেন আশা করি। এই ম্যাটটা হচ্ছে দুইটা প্যারালাল দিয়ে দিছে, একটা বাট দুইটা ডিরেকশন দুই রকম। সো এটার ক্ষেত্রে আপনি যা ইচ্ছা অ্যাজিউম করতে পারেন, ধরতে পারেন দুইটা অন আছে, দুইটা অফ আছে, ইচ্ছা আপনার। তবে এটা এরকম অফ করে একটু দেখা যাবে? প্যারালালের ক্ষেত্রে যেটা আমি যেটা বলি, আপনি নিজেই বলেন না, প্যারালাল যেহেতু আছে তাহলে এই ডায়োডের দুই টার্মিনালের ভোল্টেজ কি হবে, একটা কম একটা বেশি। মানে মোট কথা প্যারালাল যদি থাকে ডায়োড এরকম, তাহলে চেষ্টা করবেন একটাকে অন ধরে আরেকটাকে অফ ধরার। মানে মোস্ট অফ দ্য কেস প্যারালালি থাকলে একটা অফ একটা অন হয়, দুইটা একসাথে অন বা অফ হয় না। কিন্তু এই ক্ষেত্রে আসলে দুইটাই অন আছে। কেন বলেন তো? D1 আর D2 এর ডিরেকশন কি উল্টা না? ইয়েস স্যার। হ্যাঁ, এই জন্য দুইটাই অন হওয়ার একটা পসিবিলিটি আছে। আমি জানি না অ্যান্সার কি আসছে, এক্স্যাক্টলি মনে নেই। অ্যান্সার মনে হয় দুইটাই অন আসছে, তাই না জিশানদের? হ্যাঁ স্যার। হ্যাঁ, অন আসতে পারে। সো এইগুলো আমি এই যে দেখেন আপনাদেরকে পিডিএফ এ দিয়ে দিয়েছি, সলভ আমি করতে হবে। হ্যাঁ, আপনি জিশান যেটা বললেন দুটো অফ ধরতে, হ্যাঁ আপনি অফ ধরতে পারেন, কোনো সমস্যা নেই। দুটো অফ ধরে যদি প্রুফ করেন যে একটা অ্যাজাম্পশন সঠিক আরেকটা অ্যাজাম্পশন রং, তাহলে হয়ে গেল। আচ্ছা আপনাদেরকে তাহলে একটা ম্যাথ আমি করাইছি অলরেডি, যে এই ম্যাথটা আমি করাইছি, তাই না? এই ম্যাথটা করাইনি, এর আগেরটা করাইছি, এই যে এটা করাইছি। এই ম্যাথটা আপনাদেরকে আমি একটু দেখাই। যদি এই ম্যাথটা দেখেন, এটা আমি স্লাইডে আঁকি, মনে করেন আমি স্লাইডে এঁকে আপনাদেরকে এই ম্যাথটা সলভ করাই দিই, তাহলে আপনাদের হয়তো ক্লিয়ার হবে আর একটু। এগুলো আপনারা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবেন। আমি হয়তো একটা বা দুইটা করাইতে পারবো, কিন্তু এই স্লাইডে যা যা স্লাইডে কিন্তু দিয়ে রাখছি, সলিউশন দিয়ে রাখছি, এগুলো হচ্ছে এনাফ রিসোর্স দিয়ে দেওয়া হয়ে গেছে আপনাদের। এগুলো সলভ করে যাবেন, তাহলে আশা করি প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করে গেলে আপনারা পারবেন। মানে যদি কমন আসবে না স্বাভাবিক, কিন্তু এই টাইপেরই থাকবে ঘুরে ফিরে। প্রিভিয়াস ইয়ারটা দেখে যাবেন একটু মিডের, কারণ আপনাদেরকে মোরলেস সবই পড়ানো হয়েছে, কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। স্যার আমাদের কি আইভি ক্যারেক্টারিস্টিক্স থেকে কোশ্চেন আসতে পারে? মডেল বের করা, প্যারামিটার বের আসতে পারে, বলে দিতে পারে। আচ্ছা আইভি ক্যারেক্টারিস্টিক্স আঁকতে বলতে পারে, তারপরে ওই যে আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্টে দিছিলাম না, সার্কিট দিয়ে দিছি, আইভি কার্ভ আঁকেন, তারপরে আইভি দিয়ে দিছি, বললাম সার্কিট রিডার করেন, তাই না? আচ্ছা আপনাদেরকে আরেকটা বলি, সেকেন্ড কুইজে অনেকের নাম্বার আমি কাটছি, ভাবছিলাম কাটবো না, পরে ইচ্ছা করে কাটছি। কাটার মতো কাজ করছেন আপনারা অনেকেই, যেটা করছেন আমি বলছি যে ডিজাইন করেন বা ইমপ্লিমেন্ট করেন। ইমপ্লিমেন্ট করা মানে কি বা ডিজাইন করা মানে কি বলেন তো? আননোন যা যা আছে সব বের করতে হবে, তাই কিনা বলেন? ইমপ্লিমেন্ট করা বা ডিজাইনিং করা মানে হচ্ছে একটা যা যা দেওয়া আছে সবই বের করেন। আপনাদের কোশ্চেনটা এরকম ছিল যে একটা নন ইনভার্টিং কনফিগারেশন ছিল, এখানে একটা ভিন দেওয়া ছিল, গ্রাউন্ডেড ছিল, এখানে একটা ফিডব্যাক ছিল। আপনারা অনেকে করছেন কি এখানে আরএফ লিখে চলে আসছেন, এখানে আরআই লিখে চলে আসছেন, কিন্তু আমি বলছি ডিজাইন করেন বা ইমপ্লিমেন্ট করেন। ইমপ্লিমেন্ট করা বা ডিজাইন করা মানে কি? আরআই আর আরএফ এর ভ্যালুটা কেমন হবে সেটা লিখতে হবে না বলেন তো? এই ভ্যালু না লিখলে কি ডিজাইন হয় বা ইমপ্লিমেন্টেশন হয় বলেন? আরআই আর আরএফ এর ভ্যালু অনেকেই বের করেন নাই। ওটার ভ্যালু আসলে আরএফ আর আরআই সমান হওয়ার কথা ছিল, ইকুয়াল হওয়ার কথা ছিল। যদি ইকুয়াল আপনি যে কোনো ভ্যালু ধরলেই হইতো আর কি। তো অনেকেই করছেন, পারেন না যে এমন না, 6-7 জন আছে পারছেন, ওনাদেরকে আমি ফুল মার্কস দিয়ে দিচ্ছি, একদম 15 আউট অফ 15 দিচ্ছি আমি। এই ডিজাইনিং এর প্রবলেম মানে হচ্ছে আননোন যা আছে সব বের করতে হবে। আপনার সেকশন 21 এর কথা বলতেছি আমি। হ্যাঁ, 27 এরটা এখনো সব দেখে শেষ করতে পারিনি, শেষ হলে আজকেই দিয়ে দেবো, আজকের মধ্যেই পাবেন আশা করি। হ্যাঁ আচ্ছা খেয়াল করেন, আমি যদি আপনাদেরকে বলি এই প্রবলেমটা সলভ করেন, মনে করেন আমি এইটাই দিয়ে দিলাম, দিয়ে এই যে এখানে আপনার এই আউটপুট, এখানে বলে দিলাম ভি আউট। এই ভি আউটটাকে মনে করেন একটা ডায়োডের নেগেটিভ টার্মিনালে অ্যাপ্লাই করে বসে আছি, সরি একটা অপ অ্যাম্পের নেগেটিভ টার্মিনালে অ্যাপ্লাই করে বসে আছি। এখানে আবার আমি আরেকটা অ্যাপ্লাই করে দিছি, মনে করেন ভিসি একটা কিছু একটা র্যান্ডম কিছু একটা অ্যাপ্লাই করে দিয়েছি, এরকম একটা আউটপুট দিয়ে দিলাম ভি আউট। তাহলে এটা কোন কনফিগারেশন হলো? এটা নন ইনভার্টিং এও কিছু একটা আছে, নন ইনভার্টিং এও কিছু একটা আছে, তাই না? এই বলেন এই কনফিগারেশন আপনাদেরকে পড়াইছি কিনা বলেন? ইয়েস স্যার। এই যে পজিটিভ নেগেটিভও কিছু একটা আছে, সরি ভুল লাগছে,
এগুলো দেখে যাবেন, কোনো কনফিগারেশন বাদ দিবেন না। ডিফারেন্ট যে ডিফারেন্ট ইয়াতে যেটা পড়াইছিলাম আমি, হ্যাঁ, এই যে VI বা V1, আর এটা কিভাবে পড়াইছিলাম, এই যে গ্রাউন্ড দিয়ে বা এরকম করে করে পড়াইছিলাম না, বলেন তো? V2 ইনভার্টিং টার্মিনালও ইনপুট দিয়ে রাখছেন, আউটপুট নন ইনভার্টিংও আউটপুট দিয়ে রাখছেন। এটার আউটপুট কেমন আসছিল মনে আছে কারো আপনাদের? 1 প্লাস RF বাই, এটা হচ্ছে RI, আপনার নেগেটিভটাকে RI ধরবেন। RI কোনটা, এই যে V2 নাকি? V2 তো না, এই টার্মিনালের ভোল্টেজ ধরতে হবে, পজিটিভে যেটা আছে সেটা VA মাইনাস RF বাই RI V1, তাই না? মনে আছে এটা? এই কম্বিনেশন মনে আছে সবার? ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, এক্স্যাক্টলি। এরকম পরীক্ষা আসতে পারে, কিন্তু ডিফারেন্স দিয়ে দিবে এরকম। এই হয়তো আপনি আশা করে বসে আছেন যে সহজটা দিবে, কিন্তু ডিফারেন্সে দিয়ে দিয়ে বসে থাকবে। তো ডিফারেন্সে দিলে সমস্যা নাই তো, আপনারা তো এই ফর্মুলাটা জাস্ট করে রাখবেন। ম্যাথ করাইছি না বলেন তো ডিফারেন্স অ্যাম্পলিফায়ার দিয়ে? ক্লাসে ম্যাথ করাইছি কিনা বলেন তো? স্যার হ্যাঁ স্যার করেছি। ডিফারেন্স অ্যাম্পলিফায়ার দিয়ে ম্যাথ করাইছিলাম। এইভাবে ওই ম্যাথগুলো দেখে যাবেন, ডিফারেন্স অ্যাম্পলিফায়ার দিয়ে দিতে পারে। আমি যেভাবে দিচ্ছি এক্স্যাক্টলি এরকম নাও আসতে পারে। মানে আমি তো আপনাদেরকে করাইছিলাম কি, পজিটিভে কিভাবে করাইছি, একটা ভোল্টেজ ডিভাইডার দিয়ে করতে বলছিলাম, এরকম নাও থাকতে পারে, অন্যরকম দিয়ে দিতে পারে। আপনারা যদি 250 ভালো করে পারেন, 250 বেসিক গুলো জানা থাকে, তখন এই পয়েন্টের ভোল্টেজ আপনি অ্যাকচুয়ালি বের করতে পারবেন। মাথায় রাখবেন, যেটাই হোক, যে কনফিগারেশনই হোক না কেন, এই কারেন্টটা কত? 0 0। এই কারেন্টটাও কত? 0 0। মনে থাকবে, এটা মাথায় রাখবেন। I প্লাস আর এই দুটোই 0 আলটিমেটলি। সো আপনার যে কম্বিনেশনই থাকুক না কেন, এটা 0ই হবে। ওকে, সো আপনার এই যে এই VA, আমি তো ভোল্টেজ ডিভাইডার দিয়ে VA টা বের করছি না, অনেক রকম দিয়ে, মানে একদম এরকম দিবে তা না, চেঞ্জ করে দিতে পারে একটু। আচ্ছা, এবার আপনাদের এই ম্যাথে আসি। মনে করেন এইটা হচ্ছে আপনার একটা ম্যাথ, ওকে? আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, এটা আমি just দেখানোর জন্য দিছিলাম আপনাদেরকে যে হাইব্রিড প্রবলেম কেমন হতে পারে। হাইব্রিড প্রবলেম তো বুঝছেন তাই না সবাই এখন, যে হাইব্রিড প্রবলেম মানে কি বুঝাচ্ছিলাম? ইয়েস স্যার। ওকে, এরকম হাইব্রিড। আচ্ছা, এটা করে দেখাই। মনে করেন যে আমি আপনাদেরকে এখানে বের করতে বলছি যে V out equals to what, এটা হচ্ছে আপনার ID1, এটা হচ্ছে আপনার ID2। V out বের করতে বলছি, ID1 equals to what বের করতে বলছি, ID2 equals to what বের করতে বলছি, ঠিক আছে? এবার আপনি অ্যাজিউম করার পালা। আপনি অ্যাজিউম করলেন যে শুরুতে D1, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2। আপনি মনে করেন অ্যাজিউম করলেন দুইটাই ফরওয়ার্ড বায়াসে আছে, ধরে নেন আর কি। দুইটা যদি ফরওয়ার্ড বায়াস আছে, সার্কিটটাকে রিড্র করেন একটু। আচ্ছা, এই কারেন্টটা হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, সরি এটা লিখতে ভুলে গেছি। তাহলে 5 ভোল্ট আর 5 মিলি অ্যাম্পিয়ার। এটা -2 ভোল্ট, হ্যাঁ। এটাকে যদি আপনারা যেহেতু ফরওয়ার্ড বায়াস ধরে নিছেন, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি, এবং আমি বলে দিছি আপনাকে, মনে করেন যে VD ইকুয়ালস টু 0.7 ধরতে হবে, মানে CVD মডেল অ্যাপ্লাই করতে বলতেছে। তাহলে এটাকে কি পজিটিভ এখানে, নেগেটিভ এখানে, তাই না? করেসপন্ডিং ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করবেন, তাই তো? ইয়েস স্যার। রিপ্রেজেন্ট করে এবার আপনি কারেন্ট বের করবেন, এই কারেন্টটা বের করবেন, এই কারেন্টটা বের করবেন, তাইলে আপনার অ্যান্সার হয়ে গেছে। এই দুইটা কারেন্ট বের করা খুব সহজ। আপনি আমাকে আগে একটা কথা বলেন, যদি এই মডেল অনুযায়ী হয় তাহলে এই V out এর ভ্যালু কত? স্যার 0.7। 0.7 কিনা বলেন তো? ইয়েস। কারণ এই পয়েন্টে যদি V out হয়, এই যে গ্রিন কালারের, এটা যদি V out হয়, এই V out মানে কি? V out এবং গ্রাউন্ডের মাঝে ভোল্টেজ কত? V out আর গ্রাউন্ডের মাঝের ভোল্টেজ তো হচ্ছে এই যে এটাই। তাহলে আপনি V out পেয়ে গেলেন। এবার আমাকে বলেন, এই যে এইখান থেকে এই এতটুকুর মধ্যে যদি আপনি KVL অ্যাপ্লাই করেন, আমি সবকিছুকে ভেঙে লিখি, হ্যাঁ, ভেঙে লিখলে আপনাদের জন্য সুবিধা। পরীক্ষা হলে আপনারাও ট্রাই করেন ভেঙে লেখার। এটা -2 ভোল্ট ছিল। -2 ভোল্ট মানে কি? একই কথাই না? এটাকে বুঝতেছেন? -2 ভোল্ট মানে যে এটাই। ইয়েস স্যার। ওকে, তাহলে এবার আপনারা বলেন V1 টা আপনারা, আচ্ছা একটু ওয়েট করুন।
আচ্ছা হ্যাঁ, এবার খেয়াল করেন, এবার আপনারা যেটা করবেন এই লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করবেন। কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে খেয়াল করেন তো। আপনি মনে করেন এই পয়েন্ট থেকে শুরু করলেন, এই পয়েন্ট থেকে শুরু করলে সবার আগে কে আসবে? প্লাস 0.7 প্লাস মনে করেন এটার মধ্যে কারেন্ট হচ্ছে ID2, এটা হচ্ছে মনে করেন R2 এর ভ্যালু আমি দিয়ে দিলাম 100k মনে করেন, হ্যাঁ R2 এর ভ্যালু দিয়ে দিচ্ছেন। আপনি অ্যাপ্লাই করতেছেন প্লাস 0.7 ভোল্ট প্লাস 100 ইন্টু ID2, তাই তো? মাইনাস এটা কত ভোল্ট ছিল? 2 ভোল্ট ইকুয়ালস টু কত আসলে বলেন তো? এই পুরোটা কিসের সমান? ভি আউট এর সমান না? এই পুরোটা তো ভি আউট এর সমান, তাই না? এই দেখেন এই পয়েন্টের ভোল্টেজ, ভি আউট হচ্ছে এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মাঝের ভোল্টেজ। এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মাঝের ভোল্টেজ পেয়ে গেছেন আপনি 0.7। আবার এই যে এখন যে লুপের মধ্যে ফেলছেন এই সেটাও তো ভি আউটই সমান, কারণ এই যে এখান থেকে শুরু করছেন গ্রাউন্ড পর্যন্ত গেছেন, সেটাও তো ভি আউট। ভি আউট হচ্ছে এই লাইন বরাবর আসছেন দেখে ডিফারেন্ট এক্সপ্রেশন পাইছেন, এটা পুরোটা তো ভি আউট এর সমান, ইকুয়ালস টু ভি আউট। বুঝতেছেন সবাই এটা? এটা কি সবাই বুঝতেছেন? সবাই কি আসেন নাকি চলে গেছেন সবাই? আচ্ছা স্যার। বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি কি এখান থেকে একটা ক্যালকুলেশন করলে কি পাবেন? ID2 পেয়ে যাবেন কিনা বলেন তো? এই যে সবই দেওয়া আছে। ভি নোটের ভ্যালু কত বসাবেন? 0.7 ভোল্ট বসাবেন। এই যে এখান থেকে পেয়ে গেছেন, তাহলে এখান থেকে ID2 পেয়ে যাবেন। ID2 বের করলে দেখবেন যে ID2 এর ভ্যালু আসছে আপনার 0.02 মিলি অ্যাম্পিয়ার। 0.02 মিলি অ্যাম্পিয়ার পেয়ে গেছেন। তাহলে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ না? আপনার যদি অ্যাজাম্পশনে সঠিক প্রুফ করতে হয় তাহলে কি বের করতে হবে? ID1 ID2 দুটোই গ্রেটার দেন 0 বের করতে হবে। তাহলে ID2 গ্রেটার দেন 0 আসছে তো। তাহলে আপনার এই D2 এর জন্য যে অ্যাজিউম করছিলেন যে D2 টা ফরওয়ার্ড বায়াস আছে সেটা সঠিক। এবার D1 এর জন্য আপনার অ্যাজাম্পশনটা সঠিক কিনা সেটা প্রুফ করতে হলে ID1 বের করতে হবে এবং ID1 টা গ্রেটার দেন 0 প্রুফ করতে হবে। ID1 কিভাবে বের করবেন বলেন? ID1 বের করা আরো সহজ, সবকিছু চলে আসে। কেসিএল করবেন এই পয়েন্টে। এই যে দেখেন 5 ইকুয়ালস টু কি, এই যে এটা হচ্ছে ঢুকতেছে এই পয়েন্টে আর বের হচ্ছে কি ID1 আর ID2 বের হচ্ছে। তাহলে ID1 প্লাস ID2, ID1 আর ID2 কেন বের হচ্ছে? এই দেখেন পজিটিভ থেকে নেগেটিভ, যদি ফরওয়ার্ড বায়াস ধরে থাকেন তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট যাবে। দেখেন আপনার ID2 বের করে ফেলছেন ওইখানে, তাহলে ID1 কত পাবেন? ID1 ইকুয়ালস টু 5 মাইনাস 0.02 কিছু একটা পাবেন। তাহলে ওইটাও তো পজিটিভই আসবে, তাই না? 4.98 পাবেন আর কি। তাহলে এটা তো পজিটিভই আসছে। তাহলে ID1 ও গ্রেটার দেন 0, ID2 টাও গ্রেটার দেন 0। তাহলে আপনার অ্যাজাম্পশন সঠিক। অ্যাজাম্পশন সঠিক যদি হয় তাহলে এবার ভি নটটা বের করতে পারবেন কিনা বলেন? জি স্যার। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আপনার মেথড অফ অ্যাডজাস্টেড দিয়ে আপনার এই ম্যাথটা সলভ, যেটা কিনা অলরেডি আপনাদের পিডিএফ আমি করে দিচ্ছি। যে পিডিএফ এটাই করা আছে, হ্যাঁ। তাহলে এরকম কারেন্ট সোর্স দিয়ে দিলেন, তার মানে হচ্ছে ওই কেসিএল অ্যাপ্লাই করার জন্যই দিছে আলটিমেটলি। এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করতে হবে দেখে কারেন্ট সোর্স দিয়ে দেয়। তাহলে 5 মিলি অ্যাম্পিয়ার উপরে আছে, যে কোনো একটা বের করে ফেলবেন, বের করলে বাকিটা পেয়ে যাবেন। তো এটা একটু পরীক্ষা হলে কোনটা আসবে এটা কেউ জানে না। সো এটা হচ্ছে আপনারা কষ্ট করে একটু প্র্যাকটিস করে বা করে গেলে আপনারা দেখলেই বুঝবেন যে কিভাবে যে কোনো বের করার একটা না একটা রাস্তা আছেই আছে, এটা মাথায় রাখবেন। কেসিএল কেভিএল নোডাল অ্যানালাইসিস এগুলো টুকটাক অ্যাপ্লাই লাগবে, সেগুলো একটু ভালো করে মানে এই ম্যাথগুলো প্র্যাকটিস করে যান যেগুলো দিয়ে গেছি, তাহলে আপনাদের মোটামুটি সব কনসেপ্ট পসিবল সবগুলো কম্বিনেশন সব আশা করি কভার হয়ে যাবে। ঠিক আছে? জি বলেন। স্যার ওই অ্যাজিউম স্টেজের মিডের একটা কোয়েশ্চেন হচ্ছে সলভ করতে পারতেছি না, ওটা কি একটু বুঝিয়ে দেওয়া যাবে? মিডের কোনটা? মিড হচ্ছে 2022 এর ফল। 2022 এর ফল দেখি। হ্যাঁ আপনি তাহলে ইয়া করেন, দেখি ডিসকর্ডে পাঠান। স্যার সামারটা আছে স্যার, ফল 23 এর। এই ফল 23 এরটা তো গত বছরের না? জি স্যার। স্যার মিডের আগের মিডের কোশ্চেনগুলোর সলভ আছে স্যার? না এগুলোর সলভ নাই। আচ্ছা এই এতগুলো কিন্তু আমি সলভ করতে পারবো না। তাহলে এক কাজ করেন, আপনি কোশ্চেনটা দেন, আমি একটু আপনাদেরকে দেখাই দিতে পারি যে হিন্টস দিয়ে দিতে পারি। এতগুলো সলভ করা সম্ভব না, এগুলো আপনারা নিজেরা একটু। একটাই স্যার, মানে একটা কোশ্চেন ফল 23। আচ্ছা একজন বলতেছেন, উনি কেউ যেন বলছেন, উনি ওনারটা দেখ তারপরে বলতেছেন। আপনারা কি এসটির কাছে হেল্প নিয়েছিলেন সলভের জন্য? স্যার এখনো কেউ রেসপন্স করে নাই। আচ্ছা আপনারা এসটির হেল্প নেবেন।
পরীক্ষার আগের দিন এসটি হেল্প নিলে তো হবে না, এগুলা পরীক্ষার এক সপ্তাহ আগ থেকে এসটির কাছে হেল্প চাইতে হবে, কারণ এসটির তো পরীক্ষা আছে। স্যার ডিসকর্ডের ছবিটা দিছে ওই 2 নাম্বার কোয়েশ্চেনটা, এখানে 1 ভোল্ট সোর্সটা লাগানো, যে এটার কি কোনো স্পেশাল কাজ আছে নাকি ওই জিনিসটাই বুঝতেছি না। দাঁড়ান access একটু দাঁড়ান। কোনটা, এই যে নিচের যেটা দিছিল ওটাই তো না? দাঁড়ান সার্কিটটা আমি ড্র করি। হ্যাঁ, এটা তো গত বছরও আসছিল, মানে এই বছরের ইয়েতেও আসছিল। খেয়াল করেন, এটা হচ্ছে আপনার 2K, এটা হচ্ছে আপনার D2, এটা হচ্ছে D1, এটা হচ্ছে 2K, এটা হচ্ছে 1 ভোল্ট, এখানে একটা আছে 5 ভোল্ট, তাই তো? আচ্ছা, এবার এটা হচ্ছে আপনি অ্যাজিউম করে করে যাবেন। ধরবেন একটা ফরওয়ার্ড বায়াস, একটা রিভার্স বায়াস। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে দিয়ে দিছে, VY টা এখানে দিয়ে দেওয়া আছে, এই পয়েন্টটা হচ্ছে VY, এই পয়েন্টটা হচ্ছে VY, আর VX হচ্ছে এই পয়েন্টটা। এই গত বছরের মিডেও, মানে স্প্রিং এর মিডেও ঠিক এরকম একটা কোশ্চেন আসছিল। হ্যাঁ, এখন এখানে কি হচ্ছে, আপনার সমস্যা কোথায় হচ্ছে বলছিলেন? স্যার এই 1 ভোল্ট সোর্সটা লাগানো, যে এটার ক্যালকুলেশনটা কিভাবে হবে এই জিনিসটাই বুঝতেছি না। আচ্ছা, মনে করেন যে আপনি ধরছেন যে দুটেই হচ্ছে কিসে আছে, এখানে দুইটাই কিন্তু ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস হবে কিনা বোঝা যাচ্ছে না। ধরেন যে দুইটাই ফরওয়ার্ড বায়াসে আছে, D1 এবং D2 দুইটাই ফরওয়ার্ড বায়াস, কথার কথা ধরে নিলেন আপনি, তাহলে আপনার যে সার্কিটটা হবে সেই সার্কিটটা এরকম একটা সার্কিট আছে। এরকমই তো আসবে নাকি বলেন? জি স্যার। এরকম একটাই আসবে। আচ্ছা, এখন আমাকে বলেন, এটার আরেক, এই যে এই সার্কিটটার এই সার্কিটটা কি এক? এটা কি আপনি বুঝতে পারতেছেন? এই সার্কিট দুটো যে সেম সার্কিট, বোঝা যাচ্ছে এটা? জি স্যার। আচ্ছা, এটার ভ্যালু কত? 1 ভোল্ট। এটার ভ্যালু কত? 0.5। 5 ভোল্ট। আচ্ছা, ওটা 5 ভোল্ট, ওটা ওই দুটো 0.5। এবার আমাকে বলেন এই পয়েন্টের ভোল্টেজ কত? VY বলে দেওয়া আছে না? এন্ড এই VY বের করার জন্য এটা দেওয়া আছে। এই VY যে কথা, আমি যে লাইনটা ড্র করছি, এই লাইন বরাবর KVL অ্যাপ্লাই করলে VY টাই তো পাবেন আপনি, তাই না? জি স্যার। তাহলে VY বের করতে হলে আপনি কি করবেন? এই পয়েন্ট থেকে KVL করা শুরু করেন, -1 ভোল্ট প্লাস 5 ভোল্ট ইকুয়ালস টু VY, তাই তো? জি। তাহলে VY ইকুয়ালস টু কত ভোল্ট পাইছেন? -4। এই VY এর জন্যই আপনার এই এটা দিয়ে দিছে, আপনাকে VY বের করার জন্যই দিছে। এইজন্যই বললাম সিম্পলিফাইড সার্কিট। VZ এগুলাতে এইটার প্রভাব পড়বে না 1 ভোল্টের? অবভিয়াসলি পড়বে, কেন পড়বে না? এবার আপনি বলেন, VY তো পেয়ে গেছেন, ওকে? জি স্যার। VY যদি আপনি পেয়ে যান, তাহলে আমাকে বলেন এই VY আপনি পেয়ে গেছেন, এই VY টা কত? এটা 4 ভোল্ট। এই রেজিস্টরের ভ্যালু কি দিয়ে দিছে আপনাকে? হ্যাঁ দিয়ে দিছে, তাই না? জি। 2K দিয়ে দিছে। তাহলে এই ব্রাঞ্চের মধ্যে কারেন্টটা কি বের করা সম্ভব? স্যার এখানে আরেকটা পয়েন্ট আছে VZ। VZ-টা বাদ দেন আপাতত, VZ-টা বের করতে হবে কারেন্ট বের করার পরে, তাই না? জি। কারেন্টটা বের করতে পারলে তারপরে VZ বের করতে পারবেন, কারণ এই কারেন্ট কিন্তু 2K দিলে পেয়ে যাবেন, তাই না? জি। তাহলে আপনার এই কারেন্টটা বের করার জন্য, এই যে ID2টা বের করার জন্যই আপনার VY-টা লাগবে। কিভাবে লাগবে? আপনি এখানে আবার এই লাইন বরাবর এবার KVL অ্যাপ্লাই করবেন। KVL অ্যাপ্লাই করলে কি হবে বলেন তো? আপনার এই যে ডায়োডের ভোল্টেজ কত দিয়ে দিছে? 0.5 না? 0.5। তাহলে এটা 0.5। তাহলে দেখেন এই যে KVL অ্যাপ্লাই করেন, তাহলে প্লাস 0.5 প্লাস কি 2 ইনটু ID2
ইকুয়ালস টু কি vy। জি বুঝতেছেন? এখান থেকে id2 পাবেন কিনা বলেন? জি স্যার 4 মাইনাস 0.5 ডিভাইড বাই ওই যে 2k দিবেন, তাহলে এখান থেকে আইডি রেটে কারেন্ট পেয়ে যাবেন। তাহলে বলেন আইডি2 কি পজিটিভ নাকি নেগেটিভ আসছে? পজিটিভ আসছে, তার মানে আপনার d2 এর জন্য অ্যাজাম্পশনটা সঠিক। এবার আপনি যদি এই কারেন্টটা যদি পেয়ে যান, তাহলে কি vz বের করা কঠিন কিছু? বলেন vz হচ্ছে কি 2 ইনটু id2 না? 2 ইনটু id2 শেষ তো, vz পেয়ে গেছেন। তাহলে আপনার একটা অ্যাজাম্পশন প্রুফ করা হয়ে গেছে। এবার আপনাকে বলছে যে vx কোনটা দিছে, আমি তো প্যাচ লাগিয়ে বলছি। আচ্ছা এটা হচ্ছে আপনার vx, মানে রেজিস্টারের ঠিক আগে আগে এই vx। এবার আপনি আমাকে বলেন আপনার vy আপনি জানেন, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে বলেন তো? এই পয়েন্টের ভোল্টেজ সো 5 ভোল্ট। 5 এই পয়েন্টের ভোল্টেজ স্যার 5 ভোল্ট এক্স্যাক্টলি। হ্যাঁ 5 এখানে ভোল্ট, 5 সরি হ্যাঁ উনি ঠিকই বলছেন 5 ভোল্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আপনার 5 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। ডিফারেন্স কত হলো? 1। আপনার কাজ হচ্ছে এই লাইন, এখানে কারেন্ট কিন্তু এদিকে ধরছেন, আপনার কাজ হচ্ছে এইবার আপনি দেখে বোঝা যাচ্ছে, আমি আর বলা দরকার নেই। এখানে আপনি নেগেটিভ টার্মিনালে দিয়ে রাখছেন 5 ভোল্ট, পজিটিভ টার্মিনালে ম্যাক্সিমাম সম্ভব কত? 4 ভোল্ট, তাই না? 4 ভোল্ট আরটা কি কোনোভাবে ফরওয়ার্ড বাইস হওয়ার সম্ভাবনা দেখতেছেন আপনি? না স্যার না, তাহলে এইটা আপনার এই অ্যাজাম্পশনটা সঠিক না। এটা আপনি এরপরে ক্যালকুলেশন করে দেখাবেন আর কি কিভাবে করবেন। এই যে 5 মাইনাস 4 ডিভাইড বাই r, এই যে এই rটা দিয়ে ডিভাইড 2 কে দিয়ে ডিভাইড করলে দেখবেন কারেন্ট আসছে, কারেন্টটা নেগেটিভ আসছে। কেন নেগেটিভ আসছে? কারণ আপনি কারেন্ট ধরছেন এদিক থেকে এদিকে, কিন্তু আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 5 থেকে 4 এর দিকে না। জি স্যার তাহলে আপনার মানে d1 এর জন্য অ্যাজাম্পশনটা ভুল ছিল আসলে। ঠিক আছে বুঝছেন? তো এগুলা করার জন্য আগে যেটা করবেন সিম্পলিফাইড ভার্সনে নিয়ে যাবেন। এই যে 5 ভোল্ট যা আছে এই ভোল্টেজ এগুলো সবগুলোকে সিম্পলিফাইড ভার্সনে নিয়ে যাবেন। আর এই পয়েন্ট ভোল্টেজের এই যে কনসেপ্ট এগুলো একটু ক্লিয়ার রাখতে হবে আর কি। এটা কি সবাই বুঝছেন যারা যারা আছেন এখানে? স্যার বিএক্স কি তাহলে 5 ভোল্ট হবে বলতেছেন? vx 5 ভোল্ট হবে এক্স্যাক্টলি। কারণ কি কোন পয়েন্টের ভোল্টেজ, পয়েন্ট ভোল্টেজ মানে কি ওই পয়েন্ট এবং গ্রাউন্ডের মাঝের ভোল্টেজ। তাহলে এইটা যদি vx হয় তাহলে vx কি হবে? এই যে vx এটা এবং গ্রাউন্ডের মাঝে আছে তো 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট হবে। খুব সহজ, তাই না? এটা আচ্ছা হ্যাঁ vx টা 5 ভোল্ট হবে। এই না vx হচ্ছে আপনার এটা ডিএক্স এর আগে তো স্যার ডায়োড আছে না স্যার একটা? হ্যাঁ 0.5 হবে না? এক্স্যাক্টলি vx টা হচ্ছে এটা, কিন্তু vx টা কখন বের করবেন? অ্যাজাম্পশন সঠিক অ্যাজাম্পশন পাওয়ার পরে, তাই না? জি স্যার। vx কি সঠিক অ্যাজাম্পশনের পরে পাবেন কিনা বলেন? কনফিউজ হয়ে গেছে আপনারা, খেয়াল করেন। আমি এগুলোকে ক্লিন করি তাহলে আপনারা, তাহলে অ্যাজাম্পশন সঠিক হইলে যেটা ভিএক্স মানে যে ভোল্টেজ বেরোবে ওইটাই এক্স্যাক্টলি সঠিক অ্যাজাম্পশন পাওয়ার পরে যে vx পাবেন সেটা। তাহলে আপনারা এতক্ষণ যে ম্যাথটা করছেন সেখান থেকে আপনার অ্যাজাম্পশন কি আসছে? মানে আপনারটা ভুল আসছে, আপনি ধরছিলেন দুইটাই ফরওয়ার্ড বাইস, কিন্তু আসলে কি দুইটাই ফরওয়ার্ড বাইস? d2 টা ফরওয়ার্ড বাইস, d1 একটা রাইট ছিল। এক্স্যাক্টলি d2 টা ফরওয়ার্ড বাইস, কিন্তু d1 কি রিভার্স বায়াস না। তার মানে আলটিমেটলি একদম রিয়েলি সার্কিটটা আসলে কেমন? এটা একটু ওপেন সার্কিট, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা ওপেন, তাই তো? এটা ওপেন না, সরি এটা শর্ট। তাহলে রিয়েল লাইফ হচ্ছে এটা, রিয়েল সার্কিট হচ্ছে এটা। vy টা আপনারা পেয়ে গেছেন 4 ভোল্ট, আর vz টাও পেয়ে গেছেন কত ভোল্ট, তাই না? কিছু একটা পেয়ে গেছেন vs। তাহলে বাকি আছে কে? এটাই তো vx ছিল না? তাহলে এটা কি আপনার একদম পারফেক্ট অ্যাজাম্পশনের পরেই তো এটা হয়েছে, মানে আপনার সঠিক অ্যাজাম্পশন দুইটাই সঠিক হওয়ার পরেই তো এটা, তাই তো? তাহলে আপনি নিজেই বলেন vx আর vy এর মাঝে কি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে? না না, তাহলে vx এর ভোল্টেজ আর vy এর ভোল্টেজ কি সেম না? यस স্যার দুইটাই কত? 4 ভোল্ট। বুঝতে পারছেন? यस স্যার। মানে আপনি vx vy vz এগুলা হচ্ছে একদম এগুলার অরিজিনাল বা এগুলার কারেক্ট অ্যানসারটা কখন পাবেন? যখন আপনার অ্যাজাম্পশন দুইটার জন্যই সঠিক হয়ে যাবে। তো আপনি প্রথম অ্যাজাম্পশন করছিলেন d1 d2 দুইটাই ফরওয়ার্ড বায়াস, এর মধ্যে d2 টার অ্যাজাম্পশন সঠিক হয়েছে, d1 এরটা সঠিক হয় নাই। d1 ধরছিলেন ফরওয়ার্ড বায়াস এবং সেটা সঠিক হয় নাই, তাহলে বাকি অপশন কি আছে? d1 টা রিভার্স বায়াস। তাহলে d1 টাকে রিভার্স বায়াস ধরে d2 টাকে রিভার্স ফরওয়ার্ড বায়াস ধরে যে সার্কিট পাবেন সেই সার্কিটের vx vy vz হচ্ছে ফাইনাল vx vy vz এর ভ্যালু। বুঝা গেছে? জি স্যার ক্লিয়ার হয়েছে? জি স্যার यस স্যার। এখানে অনেকজন আছেন, সবার ক্লিয়ার হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই টাইপের ম্যাথগুলো যদি সলভ করে ঠিকমতো যাইতে পারেন তাহলে আপনার পরীক্ষা খারাপ হওয়ার কোনো কারণ দেখি না আমি।
এই যে হাইব্রিড প্রবলেম দেখাইলাম, এই হাইব্রিড প্রবলেমের এক পাশে দিয়ে দিবে মেথড অফ অ্যাসোসিয়েট দিয়ে ডায়োডের পার্ট, দেন ওই ডায়োডের পার্ট থেকে একটা আউটপুট পাবেন, ওই আউটপুটটা হবে আপনার নেক্সট অপ অ্যাম্পের ইনপুট। এইগুলো পারলে অপ অ্যাম্প দিয়ে তো আপনাদেরকে, অপ অ্যাম্প তো আপনারা এত প্র্যাকটিস করাইছে, অপ অ্যাম্প তো আপনারা মুখস্থ হয়ে যাওয়ার কথা, তারপরে যদি কি অপ অ্যাম্প ভুল করেন তাইলে আপনার কোথাও প্র্যাকটিসের সমস্যা ছিল বা কোনো কোথাও হয়তো কনসেপ্টে ভুল ছিল। অনেক সময় হয় পরীক্ষার সময় ব্ল্যাক আউট হয়ে যায়, মাথা হঠাৎ করে নালিফাই হয়ে যায়, কাজ করা বন্ধ করে যায়, এটা সবার ক্ষেত্রে হয়, ওটা হলে ব্যাড লাক, ওটা আলাদা হিসাব। হ্যাঁ, কিন্তু এই ম্যাথগুলো যদি ঠিকমতো করে যান, আমি যে এইগুলো দিয়ে গেলাম সেগুলো প্রিভিয়াস স্টেটের, প্রিভিয়াস মিডের প্রবলেমগুলো যদি ওনারা আপনার ব্যাচমেটই সলভ করতেছে, তো এইগুলো আমি জাস্ট কয়েকটা সলভ করে দিলাম। আই গেস এই কনসেপ্টগুলো ইউজ করে বাকি ক্ষেত্রে আপনাদের সমস্যা হওয়ার কথা না। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যান, মেথড অফ অ্যাসোসিয়েটটা ভালো করে প্র্যাকটিস করে যান, লজিকগুলো ভালো করে করে। কোশ্চেন ছিল স্যার ওই যে মানে ফলে মানে গ্রাফ থেকে একটা আঁকা লাগছে, ডায়োডের সার্কিট আঁকা লাগছে, এটা একটু দেখানো যাবে? ওটা একটু পাঠান তো দেখি ডিসপ্লেতে। আচ্ছা স্যার। জি স্যার, বলছিলাম যে মানে আমাদের এইবারের কোশ্চেনের রুব্রিকও তো কাইন্ড অফ আগেরগুলোর মতোই হবে, যে ডায়োড থেকে দুটো কোশ্চেন আর অপ অ্যাম্প থেকে দুইটা কোশ্চেন। হ্যাঁ, অপ অ্যাম্প একটা হাইব্রিড টাইপ থাকে, প্রত্যেকবারই দেখবেন একটা বা দুইটা হাইব্রিড থাকে। হাইব্রিড টাইপ বুঝছেন তো, ডায়োড আর অপ অ্যাম্প মিক্স করে ফেলে, এরকম এক রুবিকের সেমই, এই রুবিকটাই ফলো হয়। একটা হচ্ছে অপ অ্যাম্প থেকে থাকবে, আর একটা হচ্ছে ডায়োড থেকে থাকবে, হাইব্রিড একটা থাকবে, তারপরে অপ অ্যাম্প থেকেও দুইটা অথবা ডায়োড থেকে দুইটা, যে কোনো একটা। হ্যাঁ, টোটাল 5টা কোশ্চেন থাকবে, 4টা বা 3টা অ্যান্সার করতে হবে যেটুকু মনে পড়ে, বোনাস পয়েন্টও থাকে। সো রুব্রিক সেম, এই জন্য প্রিভিয়াস ইয়ারটা সলভ করে যাবেন সবাই। আচ্ছা, কে জন্য একটা কোশ্চেন দিবেন বলছিলেন, দিছেন আপনি? স্যার এই যে এন্ড গেট মানে লজিক দিয়ে যে স্যার লাস্ট ক্লাসে দেখাইছিলেন স্যার, ওইগুলা থেকে কিছু আসবে স্যার? সম্ভাবনা আছে, বললাম না এগুলো সবই পড়ে যাবেন। ডায়োড খুবই ইম্পর্টেন্ট, ডায়োড থেকে প্রচুর ম্যাথ আসে, এবং এই জন্যই ডায়োডের জন্যই আমি, ডায়োড যদি না থাকতো সিলেবাসে আমি আপনাদেরকে এতগুলো এক্সট্রা ক্লাস দিতাম না অনলাইনে। পাঠাইছি কোয়েরিজ, ডায়োডের প্রবলেমগুলো সলভ করে যাবেন। আচ্ছা, আপনি 27 নেন না? আচ্ছা, এটা কিন্তু, এটা তো ডায়োডের না, এটা তো অপ অ্যাম্পের বাবা। না স্যার এই নাম্বারে আর কি ডায়োড রাখতে বলছে আর কি, এটা থেকে এই নাম্বার কি বলছে? এই নাম্বার বলছে আপনার ডিজাইন সেপারেট সার্কিট ইউজিং অনলি ডায়োড টু ইমপ্লিমেন্ট দ্য ফলোইং ফাংশন। এই নাম্বার তো আপনার সার্কিটের সাথে কানেক্টেড না। এই দেখেন, এনারে কি করতে মন চাইতেছে এখন আমার, মানে স্যার আর কি ই থেকে আপনার মাইল লাগাবো আমি, কারণ কোশ্চেন না পড়ে তাড়াহুড়া করে কি যে করতেছে। এই বলাবান কোশ্চেন পড়বেন, এরকম উল্টাপাল্টা কোশ্চেন না পড়ে অ্যান্সার করতে যায় না, ধরা খেয়ে যাবেন। এই যে এখানে কোশ্চেনটা সবাই একটু পড়েন, কি লিখছে এই নাম্বার কোশ্চেনে? কোথাও গ্রাফ ইউজ করতে বলছে দেখেন তো, মানে এই দুইটা, যে দুইটা ফিগার ইউজ করছে কোনটা কি ইউজ করতে বলছে দেখেন তো, একটু পড়ে দেখেন। বলছে ডিজাইন সেপারেট সার্কিট ইউজিং অনলি ডায়োড টু ইমপ্লিমেন্ট দ্য ফলোইং ফাংশন। আপনি বলেন z ইকুয়ালস টু মিনিমাম v1, 7, এটা মানে আসলে কি? মিনিমাম কে মিনিমাম দেয় বলেন তো? সো v1 টার্ম এন্ড নাকি অর? এন্ড এন্ড অর দেয় না, সরি মিনিমাম দেয় কিনা বলেন তো? ইয়েস স্যার। তাই না? তাহলে আপনি ইয়া নেবেন, মিনিমাম যদি বলে, তাহলে আপনি যদি বলে z ইকুয়ালস টু মিনিমাম অফ vi, 7, এটা মানে আসলে কি বলছে? কোন গেট? এন্ড গেট। এন্ড গেট। এবং এটা ইনপুট কি কি? v1 আর একটা ইনপুট কি? 7, শেষ। এন্ড এর জন্য সার্কিট কিভাবে থাকে? ইনপুট দিবেন ডায়োডের নেগেটিভ টার্মিনালে, যেখানে 5 ভোল্ট বসে, একটা দিবেন 7 আর একটা দিতে বলছে v1। এটাই তো এটা হচ্ছে, এটা আউটপুটে কি পাবেন? এই v out বা z কি পাবেন আসলে? মিনিমাম অফ 7, এটা 7, এটাই না সার্কিট? জি স্যার। এই বুঝছেন আপনি? জি স্যার। এবার তাহলে বলেন ম্যাক্স বললে কোনটা হবে? অর হবে না? ইয়েস স্যার। হয়ে গেল জানো? এই যে ম্যাক্স হলে অর হবে, 2 এবং z, একটা দিবেন z। খেয়াল করেন ভি আউট এর ইনপুট কিন্তু z, খেয়াল করছেন? সবাই কোশ্চেনটা দেখেন ভালো করে, আমি আবারও বলতেছি। এই দেখেন জেড হচ্ছে একটা এন্ড গেট, এই জেড হচ্ছে একটা এন্ড গেটের আউটপুট, তাহলে এই এন্ড গেটের আউটপুটটা কোথায় যাচ্ছে? আরেকটা অরের ইনপুটে যাচ্ছে, তাই না? যদি v not equals to max z2, max মানে অর গেট, যেটার ইনপুট হচ্ছে z আর একটা ইনপুট হচ্ছে 2, তাহলে আমি তো অর্ধেক একে আপনাদেরকে দেখাইছি, পুরোটা হচ্ছে এরকম হবে। ফাইনাল সার্কিটটা এরকম হবে যে
এটা অলরেডি আঁকছি মাত্র। ফাইভ ভোল্ট, এখানে কি দিবেন 7, এখানে V1, এটার আউটপুট কোথায় দিবেন? একটা অর গেটে যাবে না? ইয়েস স্যার। সেটা হচ্ছে আরেকটা রেজিস্টার হয়ে ফাইনালি আউটপুটে যাবে। দেখেন এটাতে কি দিবেন, 2 ভোল্ট দিতে বলছে। এটা হচ্ছে আপনার Z, এটা হচ্ছে V আউট। তাহলে কি হইলো, Z ইকুয়ালস টু কি হইলো, জেডটা কি হইলো, এই প্রথমটার আউটপুট না, এই প্রথমটা এবং এন্ড গেট হলে মিনিমামটা পাবেন, মিনিমাম অফ 7 V1, তাই তো? আর V আউটটা কি করতে বলছিল, V আউট ইকুয়ালস টু ম্যাক্স মানে অর গেট, এবং অর গেটের ইনপুট কি, একটা হচ্ছে Z আর একটা ইনপুট কি 2। তাহলে ইমপ্লিমেন্ট হয়েছে যেটা চাইছে ওরা? জি স্যার। সবাই কি বুঝছেন এটা? এবার দেখেন 2 নাম্বার কোশ্চেনে কি বলছে, যে আপনি যেটা শেয়ার করলেন 2 নম্বরে কি বলছে, আমি কিন্তু যারা মিস করতেছেন তারা অনেক বড় মিস করতেছেন, এরকম থাকলে কিন্তু ধরা খেয়ে যাবেন। এই যে দেখেন ডিজাইনের সার্কিট ইউজিং অপ অ্যাম্প টু ইমপ্লিমেন্ট দ্য ভিটিসি, এটা তো আপনার কুইজেই দিয়ে দিয়েছি তাই না, মনে আছে? জি স্যার। এই যে দেখেন প্রথমটা আমার কারসার যেখানে নড়তেছে, এটা কিসের জন্য? প্রথমটা এটা কিসের জন্য সার্কিটটা? নন ইনভার্টিং নাকি ইনভার্টিং? স্যার নন ইনভার্টিং। নন ইনভার্টিং। আর এর পরেরটা ইনভার্টিং। Inverting। ইনভার্টিং এর জন্য দেখেন এই যে পজিটিভ স্যাচুরেশন 7, নেগেটিভ স্যাচুরেশন 2। আর এই যে এই পয়েন্টগুলো থেকে কি বের করবেন, আসলে রেজিস্টারের ভ্যালুগুলো পাবেন, তাই তো? এগুলো দিয়ে করানো হয়েছে সব। এই জন্য কোশ্চেন করছে আবার এখান দিয়ে। আচ্ছা তাহলে বুঝে গেছে 3 নম্বরে কি চাইছে, ডিটারমাইন হুইচ অফ দ্য ফলোইং লজিক গেটস ক্যান বি বিল্ড উইথ ডায়োডস এন্ড এক্সপ্লেইন। বলেন এই দুটোর মধ্যে কোনটা বিল্ড করা যাবে ডায়োড দিয়ে আর কোনটা যাবে না, বলতে পারবেন কেউ? আপনাদেরকে আমি এন্ড আর অর পড়াইছি, আপনাদের কি কারো মাথায় কোশ্চেন আসছে যে এক্স অর আর এক্স নর কি বিল্ড করা স্যার যায়? একটাও যাবে না। একটাও হবে না। এক্স্যাক্টলি, কেন যাবে না? কারণ অর মানে নট গেট ইমপ্লিমেন্ট করা যায় না। এক্স্যাক্টলি আপনার ডায়োড দিয়ে নট গেট ইমপ্লিমেন্ট করা যায় না। এবং এক্স অর এবং এক্স নট দুইটাতেই হচ্ছে এন্ড গেট ইনভার্টার লাগে, তাই তো? নট গেট করতে হয়, এবং নট গেট হচ্ছে ডায়োড দিয়ে করা যায় না। দ্যাটস ওয়াই। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। হয়ে গেল তো। তাহলে এই যে আপনাদেরকে বললাম না, যা যা পড়েছে সেগুলো থেকে আসবে। এই যে মিনিমাম মানে হচ্ছে এন্ড গেট, ম্যাক্সিমাম মানে হচ্ছে অর গেট, পড়াইছি এগুলা ক্লাসে, তো এরকম দিয়ে দিতে পারে। দেখছেন, মানে আপনাদেরকে আমি করাইছিলাম একটা, ওটা উল্টোটা দিয়ে দিছে, তাই না? এই জন্য স্লাইড যেগুলো আপলোড করছে ওই স্লাইডগুলোর কোনো ম্যাথ বাদ দিবেন না ফার্স্ট অফ অল। দেন মিডের কোশ্চেনগুলো একটু সলভ করে যাবেন। অ্যাসাইনমেন্ট তো অলরেডি করে ফেলছেন, কেউ যদি অ্যাসাইনমেন্ট ফাঁকিবাজি করেন তাহলে ওনার লস। আসলে অ্যাসাইনমেন্ট আপনাদেরকে আমি এমনি দিই, অ্যাসাইনমেন্ট দিছি কারণ হচ্ছে যেন আপনাদের প্র্যাকটিসটা হয়ে যায় আর কি। অ্যাসাইনমেন্ট সবাই সাবমিট করে দেবেন আজকের মধ্যে। আচ্ছা, আই হোপ আপনাদের যা যা করানো হয়েছে এনাফ আপনাদের পরীক্ষার মানে পরীক্ষা করার জন্য, ভালো করার জন্য। এর বেশি আপনার আমি যদি আরো ক্লাসও নেই, আপনাদের অ্যাকচুয়ালি কোনো কাজে আসবে না। সেটা যতটুকু পড়ানো আছে ততটুকু যদি ঠিক মতো পারেন, আই হোপ আপনাদের কেউ আটকাতে পারবে না। হোপফুলি আপনাদের অনেকেই নাই, 22 জন আছেন এখন শুধু, তো যারা নাই ওনারা মিস করছেন। ঠিক আছে, তাহলে আপনাদের কি আর কারো কোনো সমস্যা আছে? আপনারা কি সবাই আছেন? স্যার কিন্তু স্যার আপনাকে কি আমরা মানে পাবো আজকে ডিসকর্ডে? আমি অ্যাক্টিভ থাকবো, অতটা থাকবো কিনা জানি না, কিন্তু আপনাদের নরমাল প্রবলেমস হলে আমি হয়তো থাকবো, চেষ্টা করবো থাকার আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আপনি কালকে ভার্সিটি কয়টায় আসবেন? জি জি, আবার বলেন। কালকে কয়টায় আসবেন স্যার ভার্সিটি? কালকে কয়টায় আসবেন স্যার ভার্সিটি? আমার কালকে কোনো ডিউটি নেই, আমার কালকে শুধুমাত্র এক্সাম ডিউটি আছে, তো ওইটার আগে আমি আসবো, আমাকে হয়তো এমনি পাবেন না। স্যার এক্সামে আসবেন না? এক্সামে আসবো, আমার 460 গার্ড করছে, 460 যারা আমার স্টুডেন্ট তাদেরও কালকে পরীক্ষা, আপনাদেরও পরীক্ষা, মানে আমার সেকশন যেগুলো সবারই পরীক্ষা কালকে। 460 একটা সেকশন, আপনাদের দুইটা সেকশনই একসাথে পরীক্ষা। তো আমি ট্রাই করবো আপনাদের মানে চেষ্টা করবো সময় বের করে, আমার নিজের হল গার্ড আছে, তো আমি চেষ্টা করবো যে বের হয়ে আপনাদেরকে একটু দেখে যেতে। বাট আমি যদি না আসি আপনারা প্যানিক মানে ভয় পাওয়ার কিছু না, আপনারা অলরেডি এরকম এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের, যে সবাই আপনাদের পরিচিত, কারো হেড লাগের টিচার থেকে জানতে যাবেন বসে, সমস্যা নেই, আমি চাও আসবো, এসে আপনাদেরকে দেখে যাবো কি এমন পরীক্ষা থেকে দিচ্ছেন না দিচ্ছেন। হ্যাঁ, খোঁজ নিয়ে যাবো আশা করি। তো আমাকে কালকে হয়তো আপনাদের নাও পাইতে পারেন, আমি
ট্রাই করবো আপনাদের ক্লাসে যাওয়ার সেকশন খুঁজে। আপনাদের কোন 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 ক্লাসে পড়ছে আমাকে ক্লাস নাম্বারটা বলেন তো। সেকশন 21 আপনাদের পরীক্ষা কোন রুমে পড়ছে কালকে? সেকশন 21 হ্যাঁ 7D21C 7D21C তাই তো? ইয়েস স্যার। ডি ব্লকের 21 নম্বর ক্লাসরুম। আচ্ছা, আর 27 ক্লাস সেকশনের কোথায় পড়ছে আপনাদের পরীক্ষাটা? 8A 2C হ্যাঁ 8A 2C 2C মানে 8 তলার এ ব্লকের 2 নম্বর রুমে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি ট্রাই করবো আপনাদের এখানে আমাদের ইয়ে করার, একটু দেখে যাব আশা করি। বাট আপনারা প্রিপারেশন নেন আর কি, যা যা দিয়ে দিছি আমার ড্রাইভে ওই সবগুলা এনাফ আর কি, এনাফ যদি প্র্যাকটিস করে যান। কেউ যদি ভালো করতে চান, A+ পাইতে চান বা A পাইতে চান, 92 ফর নাম্বার চান, 97 99 পান চান, ভালো করে দেন মিডগুলা। কারণ আপনাদের কুইজ মোটামুটি অনেকেরই ভালো হয়েছে, মিড আর ফাইনাল ভালো দিলে আপনাদের নাম্বার কাটার সমস্যা সুযোগ থাকবে না আশা করি। ঠিক আছে, তাহলে আপনারা পড়ান, লেখাপড়া করেন। কেউ একজন মেসেজ দিয়েছে, আমি দেখতে পারি নাই। তাসিন জাওয়াদ উনি বলছেন স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, কিন্তু যারা ক্লাস রেকর্ডিং শুনবে বলে বসে আছেন তারা একটু বোকামি মনে হবে আমার, কারণ আমি এই সময়টা ক্লাস নিচ্ছি, কারণ এই সময়টা আপনারা এমনিও লেখাপড়া করতেন না, আমি নিজেও করিনি কখনো এই দুপুরের টাইমে পড়ালেখা। সেই সময় সলভ ক্লাস দিচ্ছি যাতে করে ঘুম টুম যদি আসে সেটা না ঘুমাই একটু দেখলেন আর কি, তাও লাভ হইলো এই জন্য। স্যার ঠিক আছে, জি বলেন। স্যার আপনি যে মানে অ্যান্টিলগের যে স্লাইডটা দিয়েছেন না, ওইখানে একটা জিনিসে মানে হয়েছে নাকি স্যার জিজ্ঞেস করুন। অ্যাজুম স্টেটের না না স্যার অ্যান্টিলগের কোনটা কোনটা? অ্যান্টিলগ। হ্যাঁ অ্যান্টিলগের এক্সপ্রেশনে স্যার আপনি একটা জায়গায় লিখেছিলেন যে মাইনাস এক্সপোনেনশিয়াল বাই y বাই vt, মানে স্যার এক্সপোনেনশিয়াল তো মাইনাস 1, স্যার অ্যান্টিলগে তো প্লাসই থাকে না। এক্সপোনেনশিয়ালের আগে ম্যানেজ হতে পারে, এক্সপোনেনশিয়ালের ভিতরে ম্যানেজ হতে পারে না। হ্যাঁ স্যার, মানে আউটপুটটা যদি আমি y দিই তাহলে আউটপুটে তো স্যার মাইনাস আসবে, শুধু এক্সপোনেনশিয়াল vy এক্সপোনেনশিয়াল y বাই vt আসবে না। খেয়াল করেন আপনার এক্সপোনেনশিয়াল যে সার্কিটটা ওটার কাজ কি? আউটপুটে যেটা দিবে সেটা ইনপুটের এক্সপোনেনশিয়াল টার্ম হবে, তাই না? জি স্যার। আউটপুটে যেটা পাবেন সেটা ইনপুটের এক্সপোনেনশিয়াল টার্ম। ইনভার্টিং কনফিগারেশন দেওয়ার কারণে মাইনাস এক্সপোনেনশিয়াল অফ এক্সপোনেনশিয়াল ভেতরে ব্র্যাকেটের ভিতরে ইনপুটে থাকে, কথা বুঝছেন? এখানে তো ইনভ্যালিড কিছু নাই কেন? মানে স্যার ওইটাই বলছিলাম, এক্সপোনেনশিয়াল উপরে স্যার মাইনাস হবে, আপনি বাইরে দিছিলেন সেটা স্যার। কারণ আমি আবার শেয়ার করি, কোথায় যেন বলেন আমি বুঝতেছি না আসলে। শেয়ার করি যে এখানে কোথাও এই স্লাইডের কথা বলতেছিলেন আপনি? এই স্লাইড? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা এক্সপোনেনশিয়াল এর মাইনাসটা স্যার ভিতরে হবে না, মাইনাস y বাই v এক্সপোনেনশিয়াল মাইনাস y বাই v। এটা হ্যাঁ 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 না না, এক্সপোনেনশিয়ালের ভিতরে কখনো নেগেটিভ হবে না, এটা ইয়া করে সরি। হ্যাঁ এখানে না মাইনাস কেন হবে? এই ছেলে প্যাচ লাগাই পড়ছে দেখেন ভাই। আপনারা যে পড়ছেন ইনভার্টিং কনফিগারেশন, ইনভার্টিং এর আচ্ছা ডিফারেন্সিয়েশন যে পড়ছেন, এটা ডিফারেন্সিয়েশনের ভেতরে নাকি বাইরে ছিল সিম্বলটা মাইনাসটা? স্যার বাইরে ছিল। বাইরে ছিল, এই যে দেখেন এই বাইরেটা আসার কারণ কি? কারণ যে মাইনাস ভিটি হচ্ছে আপনার অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, ইনভার্টিং কনফিগারেশন ইউজ করছেন তাই অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা নেগেটিভ। কিন্তু স্যার ফর্মুলা সাইডে জানেন কি স্যার অ্যান্টিলগের ফর্মুলা সাইডে? হ্যাঁ স্যার এখানে স্যার তো মাইনাস তো বাইরে কোনো মাইনাস নেই, এই জন্য স্যার। হ্যাঁ কিন্তু এখানে বাইরে মাইনাস আসবে, এখানে ভুলে লিখে নেই আর কি, এখানে সরি এখানে একটা মাইনাস আসবে। ইনভার্টিং না, ইনভার্টিং হলে মাইনাস তো আসবেই, বুঝতেছেন তো? এই যে এখানেই তো আসতেছে, এই যে মাইনাস ভি নট দেখছেন, 0 মাইনাস ভি নট না এখানে? ও স্যার মানে ওইখানে ফর্মুলা থেকে সরাসরি কোশ্চেন তো সেটা ফর্মুলাতে একটু ভুল আছে আর কি, সরি এটা আমি আর ঠিক করতে ভুলে গেছি। থ্যাংক ইউ ধরে দেওয়ার জন্য। এখানে একটা মাইনাস আসবে তাই না? ইনভার্টিং কনফিগারেশন তো মাইনাস আসবেই, তবে এটা এক্সপোনেনশিয়ালের ভেতরে না। আপনারা এইগুলো একটু মুখস্থ করে দেন, এই ফর্মুলার জন্য মনে রেখে দেন। এই ইনভার্টিং লগারিদম, অ্যান্টিলগ, ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর এগুলোর জন্য ফর্মুলা কিন্তু দিয়ে দিবে না, ডিফারেন্স অ্যামপ্লিফায়ার এগুলো কিন্তু দিয়ে দিবে না, আপনারা মাথায় রাখবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ না ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ আপনার ভুলটা ধরে দেওয়ার জন্য। আমি সলভ মানে কারেক্ট করা হয়নি আগে, আপনারা কনফিউজ হয়েন না। ঠিক আছে, তাহলে আশা করি আর কোনো সমস্যা নেই আপনাদের। বেস্ট অফ লাক আপনাদের এক্সামের জন্য। আসসালামু আলাইকুম। জি ওকে, আল্লাহ হাফেজ ভাই, সবাইকে টাটা, বেস্ট অফ লাক।